ওকে, আমরা শুরু করতেছি। আমাদের এই চ্যাপ্টারটা নাম হচ্ছে আসলে ফ্লেক্সিবল কর্ড। ফ্লেক্সিবল কর্ড বলতে গেলে আমরা কর্ড সম্বন্ধে কিন্তু আগেই পড়ে আসছি, যেমন কর্ড, কর্ড, কেবল, তারপরে রোপ, আর কি পড়ছি, স্ট্রিং, আর কি ছিল, আর কিছু কি ছিল। হ্যাঁ, মোটামুটি এই টাইপের এগুলোই আর কি, মানে যেগুলো সেগুলো কিন্তু এখানে আরেকটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, ফ্লেক্সিবল। তাহলে এগুলোকে ফ্লেক্সিবল হিসেবে চিন্তা করতে হবে। আমরা যে কর্ড অ্যানালাইসিস করছি বা ফ্লেক্সিবল এতদিন ধরে যে কেবল নিয়ে অ্যানালাইসিস করছি, যেমন একটা অবজেক্ট এভাবে ছিল, সেটাকে এদিকে একটা ওয়ালের সাথে এইভাবে কানেক্ট করা, এই কেবলটা অ্যাঙ্গেলও দিয়া 4/3, অ্যাঙ্গেল দিয়া 4/3। তাহলে এদিক থেকে যদি ফোর্স দেওয়া হয়, তাহলে সেটা ডান পাশে যাইতে চাইবে এবং কেবল টেনশনটা এদিকে কাজ করবে, তাই তো? মানে আমরা তো এতদিন এরকম পড়ে আসছিলাম, তাই না? হ্যাঁ জি স্যার। তাহলে এই কেবলটা দেখতে কিরকম থাকতো, কেবলটা শেপ? স্যার স্ট্রেট লাইন এমন স্যার। স্ট্রেট লাইন থাকতো। তাহলে স্ট্রেট লাইনকে কি আমরা ফ্লেক্সিবল বলতে পারি? ফ্লেক্সিবল শব্দটা ইউজ হয় কখন? স্যার কার্ভ লাইনের ক্ষেত্রে স্যার। স্যার যখন স্যার কার্ভ ব্লেন্ড লাইনের করা ক্ষেত্রে। যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে সোজা কথা কার্ভ লাইন যখন থাকবে। ডায়াগ্রাম গত ভাবে যদি বুঝাইতে যাও, ফ্লেক্সিবল বুঝাইতে গেলে যেটা কার্ভ করা যায়, সোজা কথা, মানে স্ট্রেট লাইন হবে না। তাহলে এই কার্ভ যে হয়ে যাচ্ছে, এটা কি কারণে কার্ভ হয় বলে মনে করো? স্যার সেলফ ওয়েটের জন্য। এটা মূলত সেলফ ওয়েটের জন্যই হয়। হ্যাঁ, তাহলে এই সেলফ ওয়েটের জন্যই আমরা আসলে এটা এই ফ্লেক্সিবল কর্ডটা স্ট্রেট লাইন না হয়ে সেলফ ওয়েটের কারণে এটা ডিফ্লেক্ট করে থাকে এইভাবে। এই ডিফ্লেকশনটাকে কি বলে? তোমরা চেইন সার্ভিং এ পড়ে আসছো এই অকারেন্সটাকে? স্যাক স্যার। স্যাগ। এটাকে স্যাগ বলে। হ্যাঁ, এই নামটা তোমাদের আগেও পড়ে আসছো, ফিউচারেও পড়বা। এটাকে বলা হয় স্যাগ। এবং এই স্যাগ যে হইল, সেই স্যাগটা কোন জায়গায় ম্যাক্সিমাম হবে, কেউ কি বলতে পারবা? স্যার মিডল লেন্থে স্যার L/2 তে। অলওয়েজই নাকি কোনো কন্ডিশন আছে? স্যার ইউনিফর্মলি স্যার ওয়েট ডিস্ট্রিবিউটেড থাকে স্যার L/2 তে হবে স্যার। আচ্ছা, ধরো সেন্ট্রয়েডে হয়। একটা এই জায়গায় কেবলটা আটকানো হইলো, আর একটা পজিশন হচ্ছে কেবলটা এই জায়গায় আটকানো হইলো। তাহলে কেবলটা ডিফ্লেক্ট করে থাকবে কিভাবে এই ধরনের? তাহলে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা কোন জায়গায় হইলো? সেন্টার অফ ওয়েট স্যার। কোন জায়গায়? সেন্টার অফ সেন্টার অফ ওয়েট স্যার, ওয়েটের যে সেন্টারটা হবে। ওয়েটটা তো, এটার ওয়েট তো সব জায়গায় সেম, ওয়েট তো সব জায়গায় সেম, ডব্লিউ স্যার একটা ইউডিএল। লাইন টেনে ওইটার মাঝখান দিয়ে। কোন লাইন টেনে? স্যার ওই যে ডান পাশে যে জয়েন্টটা আছে ওইটার থেকে ওই লাইনের উপর একটা সরল রেখা টানতে হবে, তারপর ওইটার পার্সপেক্টিভে একটা মিডল পয়েন্ট নিতে হবে। আচ্ছা, এটা মনে হয় তোমাদের ক্লাসে পড়াইছে যে কোনো একটা সেকশনে। তুমি কি ওখান থেকে বলতেছো নাকি? জি নাকি স্যার, শোনো নাই? এই সেকশনে পড়াইছিল একটু করে। হ্যাঁ হ্যাঁ, কোন এক সেকশনে পড়াইছে। আচ্ছা দেখো, এইটা যদি সেম লেভেলে হইতো, এই দুইটা পয়েন্ট, মানে কেবলটা যে দুই জায়গায় আটকানো, সেই দুইটা পয়েন্টের কি সেম হইলে একই হাইটে হওয়া হয়? কি সেম হইলে? সার্ভেইং এ পড়ছো, এই দুইটা পয়েন্টের কি বুঝছি না সেম হইলে কোশ্চেনটা। বুঝি নাই। স্যার কোশ্চেনটা অ্যালটিটিউড। বুঝছি নাই। আচ্ছা, আমি বলতে চাচ্ছি এইটা এবং এইটা দুইটার হাইট কি বা সেম লেভেলে কি আছে দুইটা, এই দুইটা পয়েন্ট? না কোনটা স্যার। রিডিউস উপরে লেভেল। কোনটা উপরে?
এটা উপরে, এটা উপরে জি না? স্যার। তাহলে যদি এইটা আর এইটা সেম না, তাহলে তাদের কি সেম না, কোন প্রপার্টিটা সেম না? স্যার রিডিউস রেডিউস লেভেল। লেভেল। রেডিয়াস লেভেল। আরেকটা নাম? রেডিয়াস লেভেলের আরেকটা নাম কি? সার্ভিং পড়ছো তো? রেডিয়াস লেভেলকে সংক্ষেপে আরএল বলা হয়। যাক গেল এটা। তারপরে রেডিয়াস লেভেল না বলে আর কি বলা যায়? হাইট। এলিভেশন বলতে পারে, এলিভেশন বলতে পারে। তারপরে দুইটা Height. সেম লেভেলে বলতে পারে অথবা সেম হাইটে আছে বলতে পারে। তাহলে কোয়েশ্চেনে কিন্তু একই মিনিং বোঝানোর জন্য 3-4 ধরনের ভাবে দেয়া থাকতে পারে, অর্থাৎ মিনিং কিন্তু একই। সেম আরএল এ আছে, সেম এলিভেশনে আছে, সেম লেভেলে আছে, সেম হাইটে আছে। তার মানে কি এইটা এবং এইটা কোন পজিশনে? সেম লেভেলে বা সেম আরএল এ বা সেম এলিভেশন থাকা মানে এইটা আর এটা কোন জায়গায় থাকবে? এইটা আর এটা, মানে এইটা আর এইটা একটা হরাইজন্টাল লাইনের উপরে থাকবে, মানে এই জায়গায় থাকবে, তখন এটা উপরে উঠে যাবে যদি সেম লেভেলে বলে। আর আমি যে ফিগারটা আঁকছি এটা কি সেম লেভেলে আছে? না স্যার। সেম লেভেলে নাই। তাহলে আমি সেম লেভেল একটা চিন্তা করি, ধরো এই জায়গায় আটকানো হইলো আর এই জায়গায় আটকানো হইলো, তাহলে এটা ডিফ্লেক্ট করে থাকবে ধরো এইভাবে, যদি একটু বাঁকা হয়েছে আমার। তাহলে এখানে ম্যাক্সিমাম সেকটা কোন জায়গায় হবে? স্যার স্যার এল বাই মাঝখানে। 2 তে। এটা যদি এল হয় তাহলে এখানে ম্যাক্সিমাম সেক হবে আসলে এই মাঝখানে L/2 তে। L/2 এদিক থেকেও L/2। তাহলে আমি বলতে চাচ্ছি আসলে তারা যদি সেম লেভেলে থাকে আটকানো, তাহলে ম্যাক্সিমাম সেক হয় মাঝখানে। আর যদি সেম লেভেলে না থাকে তাহলে ম্যাক্সিমাম সেকটা মাঝখানে হয় না। এখানে এই পয়েন্টে হয়েছে ম্যাক্সিমাম সেকটা, এটা কিন্তু মাঝখানে না। এটা যদি এল হয় বা এই হরাইজন্টাল লেন্থটা যদি এল হয়, এটা কিন্তু L/2 তে পাবা না। এটা একটু ডানে হবে নাকি বামে হবে আমরা যে ফিগারটা আঁকছি সেটার জন্য? স্যার ডানে হবে স্যার। ডানে হবে স্যার। ডানে হবে, কারণ ডানের কানেক্টিং পয়েন্টের নিচে। যদি বামেরটা নিচে হইতো বামে হইতো। তখন বামে হইতো। L/2 থেকে বামে, L/2 থেকে ডানে। ওকে, আমরা তাহলে ফ্লেক্সিবল কোড সম্বন্ধে সামান্য আইডিয়া পাইলাম। এরপরে আমরা যাই পরের পয়েন্টে, পরের পেজে। ওভারভিউর পেজটাতে আসি। ওভারভিউর পেজে হচ্ছে কয়েকটা তোমাদের ফ্লেক্সিবল কর্ড সাসপেনশন ব্রিজের এক্সাম্পল দেওয়া হয়েছে যেখানে ফ্লেক্সিবল কর্ড ইউজ হয়। এখানে ফ্লেক্সিবল কর্ড মানে কিন্তু এই কর্ডটাকে বোঝানো হচ্ছে। এখানে এই কর্ডটা কোথায় গেছে? এই কলাম থেকে, এখান থেকে শুরু করে এদিকে গিয়ে কোথায় গেছে? এটা নেক্সট কলামে। এটা এভাবে নেমে গিয়ে কিন্তু পাশের এই কলামটাতে গিয়ে গেছে, যদিও ভালো মতো দেখা যাচ্ছে না, এই জায়গায় একটু দেখা যাচ্ছে না। এবং এখানে কিন্তু পাশের থেকেও আরেকটা কেবল গেছে, সেটাও গিয়েও ওই কলামে কানেক্ট হয়েছে। তাহলে আসলে এখানে যদি আমি এই কলাম থেকে এই কলাম চিন্তা করি, তাহলে এখানে ফ্লেক্সিবল কর্ড কোনটা বা কয়টা? দুইটা স্যার। এইটা এবং এইটা, এই দুইটাই আমরা ফ্লেক্সিবল কর্ড বলতেছি। এখন এই ফ্লেক্সিবল কর্ড গুলো থেকে কিন্তু অনেকগুলো লাইন মেইন ব্রিজের সাথে কানেক্টেড হয়েছে ভার্টিক্যাল ভাবে, দেখতেছো ছোট ছোট, এখানেও আছে এখানেও আছে, লম্বা লম্বা দেখতেছো ভার্টিক্যালি। জি স্যার। এগুলোকে বলা হয় হ্যাঙ্গার। কেন হ্যাঙ্গার বলা হয়? ব্রিজটাকে ধরে রাখছে এইটা, মানে হ্যাঙ্গিং করে রাখছে আর কি। যেমন আমরা হ্যাঙ্গার ইউজ করি কেন? শার্ট ঝুলাই রাখার জন্য বা আমাদের পোশাক ঝুলাই রাখার জন্য,
মানে এখানে হ্যাঙ্গার ইউজ করা হয়েছে ব্রিজকে ঝুলায় রাখার জন্য। হ্যাঙ্গারটা কানেক্ট হয়েছে কার কার সাথে? ব্রিজের সাথে। কার? স্যার কেবলের। কোন কেবল? কেবল তো সবগুলো। স্যার এখানে স্যার ফ্লেক্সিবল কেবল চলছে এটা। ফ্লেক্সিবল কর্ড যেটা, সেটা। ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। তাহলে এখানে ব্রিজের মধ্যে কলামকে কি বলে? ব্রিজে যে কলাম থাকে সেটা তোমরা 3-1 গিয়ে পড়বা, তবে বর্তমান টাওয়ার বইতে স্যার। কিন্তু স্যার পিয়ার। সেটাকে পিয়ার বলে, পিআইআর বলে মেইনলি। যদি কনক্রিট দিয়ে তৈরি হয় তাহলে পিয়ার বলে, আর যদি ট্রাস দিয়ে তৈরি হয় তাহলে টাওয়ার বলে। আর মানে এটা ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ডিপেন্ড করে। তবে মূলত ব্রিজের ক্ষেত্রে কমন যদি ওয়ার্ড ইউজ করো তাহলে পিয়ার শব্দটা ইউজ করা হয়। যেটা বিল্ডিং এ পিয়ার ইউজ না করে কি ইউজ করে? ভার্টিক্যাল মেম্বার গুলোকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডে বলতেছি কলাম। কলাম ইউজ করা। তাহলে বিল্ডিং এর ক্ষেত্রে কলাম ইউজ করে, আর ব্রিজের ক্ষেত্রে পিয়ার ইউজ করে। আর বিল্ডিং এর ক্ষেত্রে বিমকে বিম বলে, আর ব্রিজের ক্ষেত্রে বিমকে কি বলে জানো? স্যার স্প্যান স্যার। না, স্পান না। স্পান তো হচ্ছে ব্রিজের স্পানও হইতে পারে। স্পান মানে লেন্থ, দুইটা আলাদা জিনিস। ব্রিজের ক্ষেত্রে বিমকে বলা হয়, একটু জেনে রাখো, 3-2 তে গিয়ে দেখবা, গার্ডার। আর বিমের ক্ষেত্রে হরাইজন্টাল যে একটা প্ল্যান এরিয়া যেটার উপর দিয়ে মানুষ হেঁটে যায় সেটাকে কি বলে? ডেক স্যার। এটাকে বিল্ডিং এর ক্ষেত্রে বলা হয় স্ল্যাব, ব্রিজের ক্ষেত্রে বলা হয় ডেক। তাহলে এগুলো কিন্তু আলাদা আলাদা পার্ট করলাম আমি। একটা হচ্ছে কলাম পিয়ার, একটা হচ্ছে বিম গার্ডার, একটা হচ্ছে স্ল্যাব আর ডেক। ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন দেখো এই ব্রিজের উপর দিয়ে গাড়িটা এদিক দিয়েও যাইতে পারে, গাড়ি এদিক দিয়েও যাইতে পারে, মানে বোথ ওয়ে যদি হয় আর কি। তাহলে এটাকে বলা হয় এই রোড রোড থেকে যখন ব্রিজের উপর উঠে ফার্স্টের রোডটাকে বলা হয় অ্যাপ্রোচ রোড। আবার গাড়ি যখন এই পাশ থেকে যায় তখন এটাকেও বলা হয় অ্যাপ্রোচ রোড। আর মাঝখানে থাকে ব্রিজ। তাহলে ব্রিজের দুই পাশে কি থাকে? অ্যাপ্রোচ রোড থাকে। অ্যাপ্রোচ রোড হচ্ছে ব্রিজ না, এটা রোডের পার্ট, এটা কিন্তু ব্রিজের পার্ট না। ব্রিজের শুরু হওয়ার আগে যে রোডটা সেটাকে অ্যাপ্রোচ রোড বলে, ব্রিজ শেষ হওয়ার পরে যে রোডটা সেটাকেও অ্যাপ্রোচ রোড বলে। আচ্ছা, গেল। তাইলে আমাদের এতদূর কমপ্লিট। এরপরে আসো পরের পেজে যাই। এখানে একটু ফ্লেক্সিবল কর্ড সম্বন্ধে কিছু কথা বলা আছে, নরমাল ইন্ট্রোডাকশন বোঝার জন্য। তাহলে প্রবলেমস ইনভলভিং ফ্লেক্সিবল কর্ডস আর এনকাউন্টার্ড ইন ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইন। তাহলে কোথায় কোথায় আমাদের ফ্লেক্সিবল কর্ডটা লাগতেছে? ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইনে লাগে। একটা কি বলা হয়, একটা পোল থেকে অন্য একটা পোলে যখন ইলেকট্রিসিটির তারগুলো টানানো হয় তখন কিন্তু একটু ডিফ্লেক্ট করে থাকে নিচের দিকে সেলফ ওয়েটের কারণে। তাহলে সেটাকেও ফ্লেক্সিবল কর্ড ধরে অ্যানালাইসিস করতে হয়। তাহলে ফ্লেক্সিবল কর্ডটা ইউজ হচ্ছে কোথায় কোথায়? ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইনে। আর আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য জেনারেলি ইউজ হচ্ছে কোথায়? সাসপেনশন ব্রিজে। ক্লিয়ার? আমরা ছবি দেখছি কিন্তু সাসপেনশন ব্রিজেরটা, ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইনেরটা আমরা ছবি দেখিনি, তাই না? জি স্যার। আচ্ছা, তারপরে এখানে বলা হচ্ছে কি, the load is usually assumed either to be distributed uniformly in a horizontal direction. লোডটা দুই ধরনের ভাবে ডিস্ট্রিবিউটেড থাকতে পারে, একটা হচ্ছে ইউনিফর্মলি হরাইজন্টাল ডিরেকশনে ডিস্ট্রিবিউটেড থাকবে, আর একটা ইউনিফর্মলি অ্যালং দা কর্ড বরাবর ডিস্ট্রিবিউটেড থাকবে। দুইভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে বলে অ্যাজিউম করা হয়। এটা সম্বন্ধে আমি আরো ডিটেলস পরে আসতেছি। তাহলে লোডটা কয় ধরনের ভাবে ডিস্ট্রিবিউটেড থাকতে পারে? একটা হচ্ছে হরাইজন্টাল ডিরেকশনে, আর একটা কোন ডিরেকশনে? স্যার ইনক্লাইন্ড স্যার। ইনক্লাইন ঠিক না, অ্যালং দা কর্ড বলতে পারে। একটা হচ্ছে কর্ড বরাবর আর একটা হচ্ছে হরাইজন্টাল বরাবর। তাহলে আমরা একটু নিচের কর্ডটা যদি দেখি, নিচের যে ফ্লেক্সিবল কর্ডটা আঁকা আছে সেটা, এখানে দেখো এ পয়েন্টও একটা সাপোর্ট,
মানে এ পয়েন্টে কেবলটা আটকানো, আমাদের মেইন ফ্লেক্সিবল কর্ডটা, বি পয়েন্টেও ফ্লেক্সিবল কর্ডটা আটকানো। তাহলে এখান থেকে এখানে যে আসছে এটা বেঁকে গেছে কেন? এটা কি নিজের সেলফ ওয়েটের কারণে বাঁকছে নাকি অন্য কোনো রিজন আছে বলো দেখি? এটা এইভাবে বেঁকে যাওয়া স্যার ডেকের ক্ষেত্রে স্যার একটু ওয়েট এখানে স্যার এটা করতেছে আসলে প্লাস সেলফ ওয়েট। মূলত ডেকের কারণে বাঁকছে। তাহলে এখানে এই ফ্লেক্সিবল কর্ডের উপরে যে ওয়েটটা কাজ করতেছে সেটা কিন্তু আসলে মূলত ডেকের ওয়েটটাই। তাহলে ডেকের লোডটা কিভাবে ডিস্ট্রিবিউটেড? ডেকটা আছে কিভাবে, হরাইজন্টালি নাকি কোনভাবে? স্যার হরাইজন্টালি। হরাইজন্টালি। তাহলে আসলে ডেকের লোডটা হরাইজন্টালি কাজ করছে, তার মানে ডেকের লোডটাই কেবলে ট্রান্সফার হয়েছে, তার মানে কেবলেও লোডটা হরাইজন্টালি কাজ করছে। তাহলে এই দুইটার মধ্যে কোনটাতে গেছে আমাদের লোড ডিস্ট্রিবিউশনটা? স্যার প্রথমটা ফার্স্ট নাকি স্যার ফার্স্ট একটা। প্রথমটা? প্রথমটা। তাহলে যদি প্রথমটা হয় তাহলে সেটাকে বলা হয় প্যারাবোলিক কর্ড। প্যারাবোলিক কর্ড অথবা প্যারাবোলার শেপে ওইটা থাকে, সেজন্য এটাকে প্যারাবোলিক কর্ড বলা হয়। আর যদি অ্যালং দ্য কর্ড ডিস্ট্রিবিউটেড হয়, অ্যালং দ্য কর্ডের এক্সাম্পল পাবা, অ্যালং দ্য কর্ড যদি হয় তাহলে বলা হয় ক্যাটেনারি। বুঝতে পারছো দুটার মধ্যে জি স্যার। পার্থক্য কি? আমরা মূলত আগে হরাইজন্টালটা দেখি, পরে আমরা অ্যালং দ্য কর্ড ডিস্ট্রিবিউশনটা দেখব। ফার্স্টে এত দূরের পরে তাইলে আমি যদি আরেকটা জিনিস বলি তোমাদের, এখানে এ থেকে বি এর হরাইজন্টাল ডিসটেন্সটাকে কি বলা হয়েছে? লেখা আছে উপরে, স্প্যান স্যার। স্প্যান বলা হয়েছে এবং এক্সপ্রেস করা হয়েছে এল দিয়ে। তাহলে এটা একটা ডিসটেন্স, স্প্যান মানে হচ্ছে একটা ডিসটেন্স, একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টের ডিসটেন্স, হরাইজন্টাল ডিসটেন্স কিন্তু এটা। তাহলে আমাকে বলো দেখি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যদি দুইটা ডিফারেন্ট লেভেলে আটকানো থাকতো, কেবলটা এইভাবে করে ডিফ্লেক্ট করা আছে ধরো, তাহলে আমাকে বলো দেখি এটার স্পান কোনটা? স্পান স্যার কি এই এইটা? দুইটা স্যার হরাইজন্টাল লেন্থ স্যার। স্পান কি এইটা নাকি কন্ট্রাক্টরটাই হবে। এইটা? কোনটা? স্যার উপরেরটা স্যার। এটা হচ্ছে স্পান। স্পান মানে অলওয়েজ হরাইজন্টাল ডিসটেন্স, ঠিক আছে? স্পান হচ্ছে এটা, এটা অন্য ডিসটেন্স, এটা স্পান না। এটাও কিন্তু এ আর বি এর মধ্যে একটা ডিসটেন্স বলতে পারো, কিন্তু এটা স্পান না, স্পান হচ্ছে এটা। তাহলে স্পান হইতে গেলে হরাইজন্টাল ডিসটেন্স হওয়া লাগবে। তাহলে এই স্পান চলে গেলে, স্পানকে এক্সপ্রেস করা হয়েছে ক্যাপিটাল এল দিয়ে, আর কেবলের লেন্থকে এক্সপ্রেস করা হয় এস দিয়ে। তাহলে কোনটা বড় হবে, এস বড় নাকি এল বড়? স্যার এস বড়। সবাই একমত? একটু চিন্তা করে বলো, জি স্যার। এল বড় নাকি এস বড়? স্যার এস বড় হওয়ার কথা। এস বড় হবে। ওকে, ঠিক আছে, এস এই বড়। তোমরা যা বললা আমি এগ্রি করলাম, এস বড়। ওকে, এসটা বড় হবে। এখন ধরো প্যারাবোলিক কর্ড নিয়ে চিন্তা করতেছি। প্যারাবোলিক কর্ডের লোডটা ডিস্ট্রিবিউটেড থাকে কোন বরাবর? স্যার হরাইজন্টাল বরাবর স্যার। তাহলে কোন বরাবর? হরাইজন্টাল মানে এল বরাবর নাকি এস বরাবর? স্যার এল বরাবর, স্প্যান বরাবর। এল বরাবর, এল বরাবর। আর অ্যালং দা কর্ড মানে কর্ডের লেন্থ বরাবর না, তাহলে কোন বরাবর? স্যার এস বরাবর। এস বরাবর। তাহলে প্যারাবোলিক কর্ডে লোডটা ডিস্ট্রিবিউটেড থাকে এল বরাবর, আর ক্যাটেনারিতে লোডটা ডিস্ট্রিবিউটেড থাকে এস বরাবর। এখন আমাকে তোমরা এতদূর যা বুঝলাম সেটা থেকে আমাকে একটা এক্সাম্পল বলো দেখি। ধরো ইউডিএল ডিস্ট্রিবিউটেড আছে প্যারাবোলার জন্য ডাব্লিউ, তাহলে টোটাল লোডটা কত? WL। ডাব্লিউ ইন্টু এল স্যার। ডাব্লিউ ইন্টু এল। সেম কোয়েশ্চেন করা হলো ক্যাটেনারির জন্য, তাহলে কত হবে? স্যার এস ইন্টু এল। WS। এস ইকুয়ালস টু ডাব্লিউ স্যার। ডাব্লিউ এস। WS। এস বরাবর ইউডিএল, তাহলে টোটাল লোড হবে ডাব্লিউ ইন্টু এস। ক্লিয়ার?
ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। এখন আমি কোশ্চেনটা একটু অন্যভাবে করি। দুইটার টোটাল লোড যদি সেম হয়, আমি টোটাল লোড সেম বলছি, ইউডিএল সেম বলিনি, টোটাল লোড যদি সেম হয় তাহলে ধরো একটা প্যারাবোলিক কর্ড নিয়ে চিন্তা করতেছে, একটা ক্যাটেনারি নিয়ে চিন্তা করতেছে, দুইটার বিহেভিয়ার, লেন্থ বলো, স্পান বলো, সবকিছু মোটামুটি সেম, খালি ডিফারেন্ট হচ্ছে ইউডিএলটা, ইউডিএলটা ডিফারেন্ট। তাহলে ধরা হইলো কি, লেন্থটা ধরো, স্পানটা ধরো 500 ফিট, কথার কথা, আর এস এর ভ্যালু ধরো 505 ফিট। এস তো বড় হবে, তাই না? এস কিন্তু বড় হবে এল এর তুলনায়। তাহলে আমার যদি টোটাল লোড সেম হয়, তাহলে যদি বলা হয় প্যারাবোলাতে ইউডিএলটা যদি হয় 5 কি পার ফিট, তাহলে সেটা ক্যাটেনারিতে কত হবে? কেউ বলতে পারবা নাকি? কোয়েশ্চেনটা বুঝো নাই মনে হয়, আবার বলবো? জি স্যার, একবার একটু বললে ভালো হয়। আমি বললাম যে ধরো একটা প্যারাবোলিক কর্ড চিন্তা করতেছে, একটা ক্যাটেনারি কর্ড চিন্তা করতেছে, দুইটারই বিহেভিয়ার সেম, বিহেভিয়ার সেম মানে কিছু জিনিস ছাড়া অন্যান্য বিহেভিয়ার সেম, দুইটারই লেন্থ হচ্ছে 500 ফিট, এবং লেন্থ না সরি স্পানটা হচ্ছে 500 ফিট, আর কেবলের লেন্থ হচ্ছে 505 ফিট। স্যার বাট 4.95। যদি প্যারাবোলিক কর্ডে, আমি করে দেখি নাই, হইতে পারে তোমরা যে আনসারটা বলছো, প্যারাবোলিক কর্ডে যদি ইউডিএলটা 5 কি পার ফিট হয়, ক্যাটেনারিতে কত হবে যদি টোটাল লোড সেম হইতে হয়? টোটাল লোড মানে কি কি? প্যারাবোলিক কর্ডের জন্য টোটাল লোড কত? WL। বুঝিন? হ্যাঁ, ডাব্লিউএল প্যারাবোলিক কর্ডের জন্য, আর ক্যাটেনারির জন্য WS। ডাব্লিউএস। এখন বলছে কি এই দুইটা ডাব্লিউ কিন্তু ডিফারেন্ট, ক্যাটেনারির জন্য ডাব্লিউ আর প্যারাবোলিকের জন্য ডাব্লিউ। তাহলে প্যারাবোলিকের জন্য ডাব্লিউ কে যদি আমরা W1 দিয়ে এক্সপ্রেস করি, তাহলে টোটাল লোড হবে W1 ইন্টু এল, আর ক্যাটেনারির জন্য ডাব্লিউ কে যদি W2 দিয়ে এক্সপ্রেস করে W2 ইন্টু এস। বলা হয়েছে এই দুইটা সমান হবে, এবং তোমাকে কোনটার ভ্যালু দেয়া, প্যারাবোলিকেরটা নাকি ক্যাটেনারিরটা ডাব্লিউ? স্যার প্যারাবোলিকেরটা স্যার। তাহলে W1 এর ভ্যালু দেয়া, W2 টা বের করবা, এল এর ভ্যালু দেয়া, এস এর ভ্যালু দেয়া। বের করতে পারবে না W2 এর ভ্যালু? জি স্যার। কত আসে করে দেখো তো একটু। স্যার 4.95। 4.95। মানে কম আসবে, অবশ্যই কম আসবে, যে বুঝতে পারছো কম আসবে, এটা কি বুঝতে পারছো? জি স্যার। কারণ কি, এখানে যেহেতু এস বেশি, এসটা বড় এল এর তুলনায়, সেহেতু এখানে W2 টা W1 থেকে কম হইতে হবে, নাহলে তো গুণফলটা এদিকেরটা বড় হয়ে যাবে, তাই না? নর্মাল ম্যাথমেটিক্স আর কি। ওকে, তাহলে অনেক সময় এই জিনিসটা একটু চিন্তা করবা, লাগতে পারে যে কোনো জায়গায় আর কি। আর হচ্ছে এরপরে আমি এখানে একটা লাইন লিখে আছে, when the sag d, এখানে আচ্ছা স্যাগটা কি একটু আলোচনা করে নি। এখানে হচ্ছে এটাকে বলা হয়েছে স্পান, এগুলো হচ্ছে হ্যাঙ্গার, এগুলো ভার্টিক্যাল গুলোকে বলা হয়েছে হ্যাঙ্গার। এখানে স্যাগ বলা হয়েছে, এটা কি আসলে স্যাগ মানে এখানে কোন স্যাগকে বোঝানো হয়েছে বলতে পারবা? স্যাগটা আসলে কোন স্যাগকে বোঝানো হয়েছে? যেমন এই পয়েন্টের স্যাগ কত? এই পয়েন্টের, এই ফ্লেক্সিবল কর্ডের এই পয়েন্টের স্যাগটা কত? টেনশন মনে হয়। স্যাগটা হবে এটা। স্যাগ মানে তো নিচের দিকে কতদূর নেমে গেছে, হরাইজন্টালি থাকলে বা টেনে ধরলে এটা যে পজিশনে থাকতো সেখান থেকে কত দূর এটা সেলফ ওয়েটের কারণে, নিচের সেলফ ওয়েটের কারণে অথবা অন্য ওয়েটের কারণে, এখানে কিন্তু সেলফ ওয়েট মানে আমি আমাদের ডেকের ওয়েটটার ইফেক্টটা যাচ্ছে আর কি। তাহলে এটাকে স্যাগ বলতেছে। তাহলে এই স্যাগটা কোনটা আসলে যদি স্যার এটা বলা হয়? ম্যাক্সিমাম স্যার যেটা স্যার। এই স্যাগটা আসলে ম্যাক্সিমাম স্যাগটা, এখানে ম্যাক্সিমাম স্যাগকেই আসলে স্যাগ দিয়ে এক্সপ্রেস করা হয়েছে, আমি এটাই বুঝাইতে চাচ্ছিলাম। তাহলে এটা আসলে ম্যাক্সিমাম স্যাগটাই, এটাকে এক্সপ্রেস করা হয় কি দিয়ে? স্মল ডি দিয়ে। আমরা একটা ডিরাইভেশন করব, তো সেজন্যই আমার এক্সপ্রেশনটা নিয়ে কথা বলতেছি আমি। আর
এখন যদি তোমাকে বলা হয় এটা যদি অরিজিন হয়, ওটা যদি অরিজিন হয়, তাহলে বি পয়েন্টের কোঅর্ডিনেট কত বলতে পারবা? স্যার L/2 আর স্যার D স্যার L/2 আর ডি, আর এ পয়েন্টের কোঅর্ডিনেট -L/2, D স্যার। -L/2 ডি। হ্যাঁ, এটাই। এখন ওকে, আপাতত এতদিন জানলেই হবে। আর জিরোর কোঅর্ডিনেট কত? 0 পয়েন্টের মানে ও পয়েন্টের আর কি, ও পয়েন্টের স্যার কোঅর্ডিনেট কত? 0 0 0 0 মানে অরিজিন আর কি। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি দেখো, when the d of such a chord is large as compared to the span, তাহলে d এর ভ্যালুটা span এর তুলনায় কম্পারেটিভলি বড় যদি হয় as compared to the span, তখন সেটাকে প্যারাবোলিক কর্ড বলতেছে। প্যারাবোলিক কর্ড বলছে the relation of the parabolic curve are too inaccurate. Sorry, d এর ভ্যালু যদি l এর তুলনায় বড় হয়, এখানে বলছে কি d এর ভ্যালু যদি l এর তুলনায় বড় হয়, তাহলে সেটা প্যারাবোলিক কর্ড ধরে করলে ইনঅ্যাকুরেট আসে, তখন সেটাকে ক্যাটেনারি ধরে করতে হয়, ক্যাটেনারি ধরে করলে মোর অ্যাকুরেট আসে। তাহলে আসলে d এর ভ্যালু l এর তুলনায় বড় বলছে না, কথাটা শুনে তাই মনে হচ্ছে না? জি স্যার, কিন্তু স্যার এটা কিভাবে হয় স্যার? এটা হইতে পারে না আসলে, আসলে এটার মিনিং এটা ছিল না। এটার মিনিং হচ্ছে ডি বাই এল এর ভ্যালু যদি অনেক বড় হয়, ডি বাই এল এর ভ্যালু ধরো যদি 0.2 এর বড় হয়, তাহলে এটা ক্যাটেনারি ধরে করতে হয়। এই ধরনের একটা ভ্যালু আছে আর কি এই জায়গায়, এই জায়গাটা আসলে স্পেসিফিক করে কোনো জায়গায় বলা নাই। এটা আসলে বুঝাইছে যে ডি বাই এল এর ভ্যালু, ডি বাই এল এর ভ্যালু যদি বড় হয়, আসলে ডি বাই এল বড় হওয়া মানে, এটা একটু চিন্তা করে দেখো, ডি বড় হওয়া মানে আমি যদি বোথ সাইড কে এল দিয়ে ভাগ করে দিই, তাহলে ডি বাই এল গ্রেটার দেন 1 হয়ে যায় না? এই ভ্যালুটা আসলে স্পেসিফাইড না, কোনো বইতে ওইভাবে এক্স্যাক্টলি বলা হয়নি। তবে আমরা জেনারেলি ট্রাই করব 0.02 এর চেয়ে বেশি হইলেই আমরা ক্যাটেনারি ধরে করব, আর 0.02 থেকে কম বা সমান হইলে সেটা প্যারাবোলিক কর্ড দিয়েও করতে পারে। তাছাড়া মেইন ডেফিনেশন গতভাবে পার্থক্য কি? ডেফিনেশন গতভাবে পার্থক্য, এটা তো ম্যাথমেটিক্যালি বললাম। স্যার লোডটা স্যার ডিস্ট্রিবিউটে হবে কোন বরাবর এটা স্যার? সেটা লোডটা ডিস্ট্রিবিউটেড হবে কোন বরাবর, সেটা হচ্ছে বাই দ্য ডেফিনেশন। বাই দ্য ডেফিনেশন তুমি প্যারাবোলিক হবে নাকি ক্যাটেনারি হবে সেটা ডিসিশন নিতে পারো। ওকে, আমরা পরবর্তী পেজে যাই। এখন আসো ডিরাইভেশনটা। ডিরাইভেশনটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কম, তবে আমরা দেখে রাখি একটু। দেখো এইখানে এই প্যারাবোলিক, এই ইউবি হচ্ছে, ইউবিটা কি? ইউবি হচ্ছে আসলে ডেকটা, সারফেস ডেকটা, যেটার উপর দিয়ে গাড়ি যাবে, সেটাই বলা হয়েছে। আসলে এটা রোড বেড না, এটা ব্রিজ বেড হওয়া উচিত, কারণ এটা তো রোড না। ব্রিজের উপরেও তো, ব্রিজটাকেও রোড হিসেবে চিন্তা করছে আর কি এখানে। রোড বেড অফ এ সাসপেনশন ব্রিজ সাপোর্টেড ফ্রম দ্য কেবল, কেবল এ ও বি, এই কেবলটা দিয়েই মূলত আটকানো, বাই অনেকগুলো হ্যাঙ্গার ইউজ করা হয়েছে। তবে এখন আমাকে বলো, এখানে একটা কমপ্লেক্স সিনারিও আছে। এখানে যে হ্যাঙ্গার গুলো দেয়া হইলো, এবং এই এই ওয়েটটা কিসের ওয়েট? এখানে যে ডাব্লিউটা, স্যার এই ডেকের ওয়েট ওয়েটটা ডেকের ওয়েট। এখন ডেকের ওয়েটটাই তো কেবলে ট্রান্সফার হচ্ছে, মানে মেইন ফ্লেক্সিবল কর্ড যেটা, সেটাতে এখন ট্রান্সফার হওয়ার সময় সেটা এখানে ইউডিএল হিসেবে ট্রান্সফার হবে নাকি পয়েন্ট লোড হিসেবে ট্রান্সফার হবে, এটা ডিপেন্ড করে কিসের উপর বলতে পারবো? যাদের পড়াইছি ক্লাসে তাদের বলার দরকার নেই, যারা শুনো নাই তারা একটু ট্রাই করো চিন্তা করার। স্যার 1 ফিট পর পর হলে স্যার ইউডিএল হবে স্যার, না হলে স্যার পয়েন্ট লোড। না, 1 ফিট পর পরও হইতে পারে। ধরো আমি এখানে এই কেবলটা দিলাম,
এই কেবলটা দিলাম আর এই কেবলটা দিলাম। তাহলে হ্যাঙ্গার হিসেবে এই তিনটা কেবলকে ইউজ করলাম আর কি। এগুলো কিন্তু স্ট্রেট কেবল, ওয়েটলেস কেবল হিসেবে কম্পেয়ার করা হচ্ছে। উপরেরটা কিন্তু স্ট্রেট না, এটা ফ্লেক্সিবল, মানে মেইন কেবলটা আর কি। তাহলে এই হ্যাঙ্গার গুলোও কিন্তু কেবল, এই হ্যাঙ্গার গুলোও কিন্তু কেবল, তবে সেগুলো ওয়েটলেস কেবল, ফ্লেক্সিবল কেবল না বা ফ্লেক্সিবল কর্ড না। তাহলে এই তিনটা কেবল দিয়ে যদি কানেক্ট করি তাহলে সেটা মেইন ফ্লেক্সিবল কর্ডে কোন ধরনের লোড হিসেবে ট্রান্সফার হবে? স্যার পয়েন্ট লোড। তিনটা পয়েন্ট লোড হিসেবে ট্রান্সফার হবে। সেজন্যই ইউডিএল হিসেবে কাজ করতে গেলে এখানে তোমার হ্যাঙ্গারের সংখ্যা কয়টা হইতে হবে? অনেক বেশি হইতে হবে, মানে অনেক ঘন 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 স্যার ঘন অনেকগুলো হতে বসাইতে হবে। হবে। সেজন্যই এটা অনেকগুলো হওয়াকে ম্যাথমেটিক্যালি কি বলে? স্যার ইনফিনিটি মানে আসলে লার্জ। ইনফাইনাইট নাম্বার বলে। জি স্যার, ইনফাইনাইট স্যার। কিন্তু ম্যাথমেটিক্যালি ইনফাইনাইট মানে কিন্তু মানে অসংজ্ঞায়িত বা যেটা বলা যায় না তা কিন্তু না। আমরা মনে করি ইনফিনিটি মানে অনেক বড়, মানে আসলে কিন্তু তা না। ইনফাইনাইট ভ্যালু হচ্ছে ম্যাথমেটিক্যালি যখন তুমি সেটা অ্যাপ্লাই করতে যাবে তোমাকে তো ফাইনাইট একটা নাম্বারই দিতে হবে। ধরো তোমাকে বলা হয়েছে যে হ্যাঙ্গারের সংখ্যা এখানে ইনফিনিটি দিতে হবে, ইনফিনিটি মানে কয়টা? যারা এটা তৈরি করবে তারা কয়টা বসাবে? ইঞ্জিনিয়াররা যেটা বলে দিবে সেটাই তো বসাবে, তাদের একটা নাম্বার বলতে হবে না? জি স্যার। তাহলে ইনফাইনাইট কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে ইনফাইনাইট বলতে কোনো ওয়ার্ড নাই। ইনফাইনাইটটাও একটা ফাইনাইট, তবে ফাইনাইটটার ভ্যালু অনেক বেশি। ধরো 4000টা দিতে হবে, যেখানে পয়েন্ট লোড হইলে হয়তো 100টা দিলে হইতো। বুঝতে পারছো? মানে ইনফাইনাইট কিন্তু একটা নাম্বার আমাদের জন্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। আচ্ছা, তবে অনেক ঘন ঘন থাকলেই এটা ইউডিএল হিসেবে ট্রান্সফার হবে, নাইলে ইউডিএল হিসেবে ট্রান্সফার হবে না, সেটাই বলা হচ্ছে এখানে। সেজন্যই এই ফর্মুলার ডিরাইভেশনে এটাই হচ্ছে আমাদের অ্যাজাম্পশন, এখানে হইতে হবে ইনফাইনাইট নাম্বার হবে হ্যাঙ্গার। তারপরে এখানে করা হয়েছে কি, এটার মধ্য থেকে একটা ছোট অংশ কেটে নেওয়া হয়েছে ও থেকে সি পর্যন্ত। ও থেকে সি পর্যন্ত কেটে নেওয়া হয়েছে, এই দেখো উপরে আলাদা করে ফেলা হয়েছে। তাহলে ও থেকে সি পর্যন্ত কেটে নেয়ার কারণে ও আর ও থেকে সি পোর্শনে কি কি ধরনের ফোর্স কাজ করবে কেউ কি বলতে পারবা? ও থেকে সি পয়েন্ট, ও থেকে ও সি সেগমেন্টটাতে আর কি কি ফোর্স কাজ করবে? আমি যদি একটু চিন্তা করি, ওটা হচ্ছে অরিজিন, স্থানাঙ্ক কত বা কোঅর্ডিনেট কত? 0 0। আর সি এর স্থানাঙ্ক কত কি বলতে পারবে কেউ? L/2 D এ ধরনের কোনো কিছু দিয়ে স্পেসিফাই করতে পারতেছো? আর না স্যার, যাও না এরকম কিছু। এটা টাফ কিছুই স্যার নেই, তাহলে এটা হচ্ছে আসলে র্যান্ডম। এক্স ওয়াই দিলাম। এখন আমাকে বলো দেখি এক্স এর ভ্যালু প্লাস হবে নাকি মাইনাস হবে আমাদের জন্য, স্যার প্লাস হবে, পজিটিভ। আর ওয়াই এর ভ্যালু? স্যার ওইটাও ওয়াই এর ভ্যালু দুইটাই পজিটিভ স্যার, দুইটাই পজিটিভ দুইটাই হবে স্যার। পজিটিভ। আচ্ছা, আমাদের পুরা কেবলটা চিন্তা করলে কি ভেরিয়েশন আসতে পারে? আর আমি যেটা এখন দেখালাম সেটাতে এক্স ও পজিটিভ ওয়াই ও পজিটিভ, আর কোন জায়গায় হইলে সেটাতে ভেরিয়েশন আসতে পারে আর কি? স্যার লেফট সাইডে স্যার এক্স নেগেটিভ হবে স্যার, ওয়াই পজিটিভই থাকবে। ওয়াই পজিটিভই থাকবে। তাহলে ওয়াই কি কোনো কারণে নেগেটিভ হইতে পারতেছে এখানে? না স্যার, কেবলের যে কোনো জায়গায় থাকলেই ওয়াই ওয়াই নেগেটিভ কখনো হবে না। নেগেটিভ হবে না, এক্স এর ভ্যালু প্লাস মাইনাস দুইটাই হইতে পারে। তাহলে আমি যেহেতু সি পয়েন্টটা ডানে দেখাইছি আমার জন্য এক্স এর ভ্যালু পজিটিভ, তোমাদের যদি কোনো কারণে সি পয়েন্টটা বামে ধরো তাহলে এক্স এর ভ্যালু নেগেটিভ হবে আর কি। এটা তাহলে আমাকে বলতে পারবা এক্স এর ভ্যালু কত থেকে কত ভেরি করতে পারে?
এক্স এর লোয়ার লিমিট কত, আপার লিমিট কত? স্যার 0 থেকে L/2 স্যার। এক্স এর সরি স্যার, পুরোটা হিসাব করলে স্যার স্যার -L/2 থেকে প্লাস -L/2 থেকে L/2 স্যার। মাইনাস L/2 টু L/2 পর্যন্ত। আর ওয়াই এর লিমিট কত? স্যার আর 0 কত থেকে কত? D। ওয়াই হচ্ছে 0 টু 0 থেকে ওয়াই, ওয়াই কিন্তু নেগেটিভ নাই, এক্স কিন্তু নেগেটিভ আছে। তাহলে তোমরা এই টাইপের কোনো ইন্টিগ্রেশন করছো কিনা তো আমার মনে নাই। ধরো এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেশন করতে হবে, করবা কত থেকে কত, অথবা ধরো এক্স কে ইন্টিগ্রেশন করবা, এক্স কে ইন্টিগ্রেশন করবা -2 থেকে 2 পর্যন্ত। ইন্টিগ্রেশন করলে কত হয়? এক্স কে ইন্টিগ্রেশন করলে x²/2, তাই তো? জি স্যার। এবার এক্স এর জায়গায় আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাইলে কত আসে 2 বলতে পারবা? আসবে সম্ভবত। 0 আসবে স্যার। 0 আসবে? 0 আসবে না তো, 0 কেমনে আসবে? 2 আসতে পারে হয়তো। তোমরা এটা বলতে পারতেছো না x²/2 বসাও, এটা -2 এটা 2, ফার্স্টে 2 বসাও, 2 বসাইলে কত আসে? 2²/2, তাই তো? স্যার 4 আসবে স্যার তাইলে। 2²/2 2 আসতেছে, আবার প্লাস নাকি মাইনাস? মাইনাস কত? -2 বসাইলা, -2 তাহলে এটা -2 0 নাকি? জি স্যার, 0 না আসছে স্যার, মাইনাস মাইনাস 2 আসবে না। তুমি মাইনাস তো বসাবে x² এর ভিতরে, স্যার, ও 0 আসবে স্যার। জি স্যার, বুঝছি। তাই না? 0 আসবে। মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তো। আর এই মাইনাস তো ফর্মুলার মাইনাস, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাই তো? এবার হচ্ছে যদি x² কে ইন্টিগ্রেশন করো -2 to 2 x³/3 কত? -2 থেকে 2 পর্যন্ত 2 বসাও, কত আসে? 2³/3 মাইনাস -2³/3, তাই না? জি স্যার। তাহলে কত আসে এটা? স্যার 16/3। 2 into 2³/3, তাই কি? জি স্যার। ইয়েস স্যার। তাহলে এই ইন্টিগ্রেশনটা চাইলে আমি 0 to 2 ও করতে পারতাম না? x² dx 0 to 2 করে 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাইতো না? এটা একই জিনিস না? জি স্যার, এখানে একই। একই। তাহলে আমাদের জন্য দেখবা কি, আমরা যখন কোন একটা ইন্টিগ্রেশন করতে যাব, আমরা যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হয় -L2 L/2 করা যে কথা, 0 to L/2 করে 2 দিয়ে গুণ দেওয়াও একই কথা। বুঝতে পারছো কিনা দেখো, কারণ আমাদেরটা সিমেট্রিক তো, সিমেট্রিক না? পাশে আর এই পাশে সেম না? জি স্যার। এই পাশে আর এই পাশে সেম হয় কখন? সিমেট্রিক ফাংশন, যেমন এখানে x²টাও কিন্তু সিমেট্রিক ফাংশন। সিমেট্রিক হইলে কিন্তু তুমি -L থেকে L পর্যন্ত করা যে কথা, 0 to L করে 2 দিয়ে গুণ দিয়ে দেওয়া একই কথা। এটা কিন্তু আনসিমেট্রিক। যেমন y যদি x দাও, তাহলে কার্ভটা কিন্তু এটা। তাহলে দেখো এইটা এই এক্সিস এর সাপেক্ষে এটা আর এটা সেম না, সিমেট্রিক না। সিমেট্রিক মানে মিরর করতে পারবে না তো এটাতে, মিরর করে 90 ডিগ্রি রোটেট করতে হবে আবার, তখন পাবা। এক্স্যাক্টলি মিরর না। মিরর যদি করো এটার সাপেক্ষে করতে পারো, তবে এই ভার্টিক্যাল অ্যাক্সিস এর সাপেক্ষে এটা সিমেট্রিক না আর কি। এটার সাপেক্ষে মিরর করলে মিলবে, এটা তো মেজর অ্যাক্সিস না। বুঝতে পারছো? এগুলো ফাংশনে পড়ছো তোমরা, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো পড়ার কথা। তোমাদের ইন্টিগ্রেশন ছিল না ম্যাথে গত সেমিস্টারে, নাকি এবার আছে? জি স্যার 1 এ ছিল স্যার। মানে এগুলো এগুলো তো ওই সময় পড়ার কথা, পড়ছো মনে হয় তোমরা, আমার মনে হয় তোমাদের পড়ার কথা আর কি। তাহলে এটা বুঝাইতে চাচ্ছি আমি, x এর ভ্যালু কোনো কারণে যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয়, তাহলে 0 to L/2 করে 2 দিয়ে গুণ দিয়ে দিলেই হবে আর কি, অথবা -L/2 থেকে L/2 ও করতে পারো ইন্টিগ্রেশন। আচ্ছা,
তাহলে এখানে ওসি সেগমেন্টটা নেওয়া হইলো, ধরো ও থেকে ও এখানে, সি এখানে। তাহলে ও থেকে সি এর হরাইজন্টাল ডিসটেন্স কত? ও এর কোঅর্ডিনেট 0 0 আর এটা এক্স ওয়াই। তাহলে আমাকে বলো দেখি ও থেকে সি এর হরাইজন্টাল ডিসটেন্স কত? স্যার এক্স ভার্টিক্যাল ডিসটেন্স? ওয়াই স্যার। ভার্টিক্যাল ডিসটেন্স ওয়াই। কোঅর্ডিনেট মানেই তো হচ্ছে এটা, অরিজিন থেকে হরাইজন্টালি এক্স ডিসটেন্স গেছে, ভার্টিক্যালি ওয়াই ডিসটেন্স গেছে। তাহলে এত দূর অংশের মধ্যে আমার লোড আছে না, ব্রিজের লোডটা আসতেছে না? জি স্যার। তাহলে এই ইউডিএলটার টোটাল লোড কত হবে? ইউডিএল তো ছিল ডাব্লিউ, তাহলে টোটাল লোড কত হবে? স্যার ডাব্লিউ এক্স। ডাব্লিউ এক্স হবে, কারণ হরাইজন্টাল ডিসটেন্স দিয়ে গুণ দিতে হবে, কারণ এটা প্যারাবোলিক কর্ড করতেছি আমরা। এটা কিন্তু হরাইজন্টালি ডিস্ট্রিবিউটেড ছিল, তাহলে হরাইজন্টাল ডিসটেন্স ছিল এক্স, সেজন্য ডাব্লিউ ইন্টু এক্স হবে টোটাল লোড। টোটাল লোড হবে ডাব্লিউ ইন্টু এক্স। এর নিচে দেখানো হয়েছে, একটু দেখবা। ডাব্লিউ ইন্টু এক্স কোন পজিশনে কাজ করবে? এই পাশ থেকে এক্স বাই টু এবং এই পাশ থেকেও এক্স বাই টু, তাই তো নাকি? ইউডিএল এর রেজাল্টেন্ট আর কি, ডাব্লিউ ইন্টু এক্স হবে টোটাল লোড, সেটা কাজ করবে এদিক থেকে এক্স বাই টু এবং এদিক থেকেও এক্স বাই টু। ক্লিয়ার? স্যার একটু মানে লেফট সাইডে যাবে না স্যার, কারণ সেম তো লেভেল না আমাদের এখানে। আমাদের এ আর বি এর লেভেল তো সেম। জি স্যার, কিন্তু স্যার এ ও আর সি এর ক্ষেত্রে স্যার বলতেছিলাম। লেফট সাইডে কিসের কথা বলতেছো? স্যার আমাদের লোডটা স্যার এক্স বাই টু তে না হয়ে একটু বাম পাশে চলে যাবে না? না, আমার তো রেজাল্টেন্ট লোড তো ইউডিএল যেভাবে কাজ করে সেভাবে কাজ করবে, কিন্তু ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা লেফটে সরবে বলছি, লেফটে বা রাইটে সরবে বলছি। টোটাল লোড কিন্তু চেঞ্জ হবে না, টোটাল লোডের পজিশন কিন্তু মাঝখানেই থাকবে রেজাল্টেন্ট। জি আচ্ছা তোমার স্যার। যদি এভাবে থাকে, এভাবে ইয়া হইলো না, এখানে ইউডিএল আছে, এই ইউডিএল এর রেজাল্টেন্ট কিন্তু এল বাই টু তেই কাজ করবে, অর্ধেকেই কাজ করবে, কিন্তু তোমার ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা অন্য জায়গায় হবে, দুইটার পজিশন সেম হবে না। যদি দুইটা সেম লেভেলে থাকতো তাহলে দুইটার পজিশন সেম হইতো। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আচ্ছা, এখন তাহলে এক্স বাই টু, এদিকেও এক্স বাই টু গেল। এরপরে কেবলে তো টেনশন কাজ করবে, তাই তো? যে জায়গায় যে জায়গায় কাটা গেছে, এই জায়গায় কাটা গেছে, এই জায়গায় কাটা গেছে, এই দুই জায়গায় কেবলের টেনশন কাজ করবে। তাহলে আমাকে বলো দেখি, এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট না কেবলের? জি স্যার। লোয়েস্ট পয়েন্টে টেনশনটা কোন দিকে কাজ করবে? এটাতে একটু উপরে, এই জায়গায় টেনশনটা কোন দিকে কাজ করবে? জেনারেলি আমরা কেবলে জানতাম যে লেন্থ বরাবর ফোর্স কাজ করে, কিন্তু এখানে কেবলের লেন্থ তো প্রতি সময়ে সময়ে চেঞ্জ হচ্ছে। এই জায়গায় লেন্থের ডিরেকশন এক ধরনের, এভাবে যাচ্ছিল, আবার এই জায়গায় আসলে লেন্থের ডিরেকশন দেখলে এভাবে যাচ্ছিল কেবলটা, আর এই জায়গায় হইলে এভাবে যাচ্ছিল। এগুলোর কিন্তু সবগুলোর দেখতে গেলে অ্যাঙ্গেলের চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে, ডিরেকশন চেঞ্জ হচ্ছে কেবলের লেন্থের। কেবলের লেন্থের ডিরেকশন চেঞ্জ হয় না যদি স্ট্রেট লাইন হইতো, এখানে তো কেবলের লেন্থের প্রতি পয়েন্টে পয়েন্টে ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তাহলে তুমি আসলে কেবলের লেন্থ বরাবর কিভাবে ফোর্সটা দিবা, কেবল টেনশনটা কিভাবে স্যার দেয়া যাইতে পারে? ট্যানজেনশিয়ালি স্যার। অবশ্যই ট্যানজেনশিয়াল, অবশ্যই ট্যানজেনশিয়ালি। যেমন ও পয়েন্টে আঁকতে গেলে তাহলে ট্যানজেন্টটা কোন দিকে হবে? ও পয়েন্ট কিন্তু বটম পয়েন্ট সবচেয়ে। স্যার হরাইজন্টাল স্যার। কেন বটম পয়েন্টে ট্যানজেন্ট কি হরাইজন্টাল হয়? হরাইজন্টাল হয়, হইতে পারে, হইলে লজিক বলো। স্যার এখানে তো স্যার ওয়াই এর মান তো 0 হয় স্যার, এই জন্য স্যার স্পর্শকটা হরাইজন্টাল হওয়ার কথা না? স্পর্শক হরাইজন্টাল হবে, এটার অ্যাপ্লিকেশন কোথায় পড়ছিল? আমরা কিন্তু এটার অ্যাপ্লিকেশন পড়ছো 11 12 বা 9 10 এ। কোথায় পড়ছো জানো? ম্যাক্সিমাম মিনিমাম বের করতে গিয়ে। ম্যাক্সিমাম মিনিমাম মানে কি? তোমরা বাংলায় কি পড়ছিলা? ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম প্রমাণ ভ্যালু বের প্রমাণ কর।
গুরুমান লঘুমান বের লঘুমান করার গুরুমান সময়। স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই সময় পড়ছিল। ওই সব লঘুমান গুরুমান বের করার জন্য মেইন ক্রাইটেরিয়া কি? ধরো এই একটা ফাংশন, এই ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটার যদি ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলে তাহলে কত হবে? কিভাবে করবা? ফার্স্টে কি করতে হইতো? স্যার ডিফারেন্সিয়েট করতে হতো স্যার। ডিফারেন্সিয়েশন করতে হইতো, এবং সেই ডিফারেন্সিয়েশনের ভ্যালুকে কি ধরতে হইতো? স্যার জিরো স্যার ধরে এক্স এর একটা জিরো ভ্যালু স্যার, বের করতে জিরো হতো। কিছু লিখতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন কেন জিরো ধরতে হইতো? কারণ ম্যাক্সিমাম যে জায়গায় তৈরি হয় এবং মিনিমাম যে জায়গায় তৈরি হয় সেই জায়গায় কিন্তু স্লোপটা জিরো হয় অলওয়েজ। স্লোপ জিরো হওয়া মানে কিন্তু হরাইজন্টাল, অ্যাঙ্গেল হবে জিরো, tan থিটা ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটাই কিন্তু ট্যানজেন্ট বের করা বা স্লোপ বের করা একই জিনিস। তাহলে এই মিনিমাম পয়েন্টে অবশ্যই স্লোপ জিরো হবে, সেজন্যই এটা হরাইজন্টাল, অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট বাট হরাইজন্টাল। ক্লিয়ার কিনা দেখো, যেটাকে এক্সপ্রেস করা হয়েছে কি দিয়ে? ক্যাপিটাল কিউ দিয়ে। ক্লিয়ার? জি স্যার। তারপরে তাহলে সি পয়েন্টেও একটা টেনশন কাজ করবে, সেটা তার হরাইজন্টাল কাজ করবে না, কারণ সেটা কিন্তু টেনজেন্ট আঁকলে একটু ইনক্লাইন পাবো, তাহলে সেটা এই বরাবর ফোর্স হিসেবে কাজ করবে। তাহলে এই এফ কাজ করলো, যেটাকে এফ দিয়ে এক্সপ্রেস করা হলো, তাহলে এফটা কি হরাইজন্টাল আছে? আর না এফটা স্যার। কিন্তু হরাইজন্টাল নাই। তাহলে এই এফটা একটা অ্যাঙ্গেল করে থাকবে, যেটাকে এখানে থিটা দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। যদি থিটা দিয়ে এক্সপ্রেস করা হয় তাহলে এবার ইকুইলিব্রিয়াম ইকুয়েশন চিন্তা করি আমরা। এখানে ফোর্স কাজ করছে ডাব্লিউ এক্স, এফ আর কিউ। তাহলে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু কত হবে? জিরো যদি হয় ইকুইলিব্রিয়ামে থাকলে, যদি ডান দিকে পজিটিভ ধরি, তাহলে এটার হরাইজন্টাল কম্পোনেন্ট কত? এফ কস থিটা এফ কস থিটা মাইনাস কিউ। মাইনাস কিউ ইজ ইকুয়াল টু জিরো। সেটাই করা হয়েছে। তাহলে এফ কস থিটা ইজ ইকুয়াল টু কিউ, এটা এক নাম্বার ইকুয়েশন দেওয়া হয়েছে। তারপরে যদি সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো উপরের দিকে পজিটিভ ধরা হয়, তাহলে এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে এফ সাইন থিটা। কিউ এর ভার্টিক্যাল কম্পোনেন্ট কত? জিরো স্যার। তাহলে এটা আসবে না। তাহলে এফ সাইন থিটা মাইনাস ডাব্লিউ এক্স, ডাব্লিউ এক্স টা নিচে, এফ সাইন থিটা মাইনাস ডাব্লিউ এক্স ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এফ সাইন থিটার ভ্যালু হচ্ছে ডাব্লিউ এক্স। ক্লিয়ার এতদূর? জি স্যার। এখন আমাকে বলো এখানে এফ বড় নাকি কিউ বড়? এখানে এফ বড় নাকি কিউ বড়? দেখে কি বলতে পারতেছো কেউ? ওকে, বলতে পারার কথা না, তবু আমি একটু তোমাদের বুঝাই। এই বরাবর কি কাজ করছে? এফ এর কোন কম্পোনেন্ট? স্যার এফ কস এফ থিটা। কস থিটা। এফ আর কস এই থিটা স্যার। বরাবর এফ সাইন এফ থিটা। সাইন থিটা। তাহলে আমাকে বলো দেখি, এফ বড় নাকি এফ কস থিটা বড় নাকি এফ সাইন থিটা বড়? স্যার এফ বড় স্যার। এফ অবশ্যই বড়, কারণ এফ কে কম্পোনেন্টে ভাগ করেই তো তুমি বাকি দুইটা পাচ্ছ। তার মানে এফ কস থিটা এবং এফ সাইন থিটার রেজাল্টেন্ট হচ্ছে এফ, তাই না? নাকি? জি স্যার। তাহলে আমি যদি এইভাবে করি, এটা হচ্ছে এফ কস থিটা হরাইজন্টালটা, এটা এফ সাইন থিটা, এটা হচ্ছে লম্বটা, আর এটা অতিভুজটা, অতিভুজটা হবে এফ, আর এটা হচ্ছে থিটা। তাহলে অতিভুজটা পাইতে গেলে রুট ওভার এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, মানে এফ স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস এফ স্কয়ার সাইন স্কয়ার থিটা রুট ওভারের ভিতর। সাইন স্কয়ার এফ স্কয়ার কমন নিয়ে নিলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে 1, তার মানে রুট ওভার এফ স্কয়ার, তার মানে এফ অতিভুজের ভ্যালু। অবশ্যই অতিভুজটা তো বড় হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট থেকে, তাই তো? তোমরা নিজেরাও বললা। জি স্যার। এখন আমাকে বলো কিউ আর এফ কস থিটা দুইটা কি সেম না? জি স্যার। এই এক নাম্বার ইকুয়েশনে। তাহলে আমাকে বলো কিউ বড় নাকি এফ বড়? স্যার এফ বড় হবে তাহলে। অবশ্যই এফ বড়। তাহলে আমরা বুঝবো কিভাবে কোনটা বড়? কেবল টেনশনের মধ্যে এখানে কিউ ছিল, এখানে এফ ছিল, তাহলে কিউটা ছোট এফটা বড়। আর এটা তো সি পয়েন্টে এফ কাজ করছে, বি পয়েন্টে কাজ করছে কত? এফ প্রাইম।
তাহলে এখানে এফ বড় হবে নাকি এফ প্রাইম বড় হবে? সেম কনসেপ্টে বলো দেখি। স্যার এফ প্রাইম বড় হবে স্যার স্যার। এফ প্রাইম বড় হবে স্যার। অবশ্যই এফ প্রাইম বড় হবে। তাহলে সিম্পলি যদি বলতে চাই আপার পয়েন্টের টেনশন বেশি, লোয়ার পয়েন্টের টেনশন কম, তাই তো? জি স্যার। ওকে, তাহলে আমাকে বলো দেখি আমাদের ফুল কেবলটাতে, শুধু সি পার্ট না, ফুল কেবল, ফুল ফ্লেক্সিবল কেবলটাতে ম্যাক্সিমাম টেনশন কোথায়? স্যার ওই যে একদম স্যার আপার এ আর বি পয়েন্টে স্যার। তাহলে আমাদের এ পয়েন্টেও হইতে পারে, বি পয়েন্টেও হইতে পারে, হইতে পারে না, হইলে এ পয়েন্টে এবং বি পয়েন্টেই হবে আমাদের। আমাদের এ পয়েন্টে এবং বি পয়েন্টেই হবে এবং দুইটা সেম আসবে আর কি আমাদের। বাট যদি কেবলটা সেম পজিশনে না থেকে এরকম থাকতো, তাহলে কোন জায়গায় ম্যাক্সিমাম টেনশন হইতো? স্যার এ পয়েন্টে স্যার এখানে। অবশ্যই এ পয়েন্টে ম্যাক্সিমাম টেনশন হইতো। ক্লিয়ার? অন্যভাবে বলতে গেলে এটাকে যদি আমি যে জায়গায় ম্যাক্সিমাম ডিফ্লেকশন মানে জিরো স্লোপ যে জায়গায়, সেই জায়গায় যদি আমি কেটে ফেলি, তাহলে এই বামের সবগুলো পয়েন্টের ম্যাক্সিমাম হবে কোনটাতে? ম্যাক্সিমাম টেনশন বামে এতে যতগুলো স্যার। পয়েন্ট আছে এতে, এ পয়েন্টে স্যার। আর ডানে যতগুলো পয়েন্ট আছে ডানের মধ্যে ম্যাক্সিমাম হবে কোনগুলোতে? বি পয়েন্টে স্যার। বি পয়েন্টে। অনেক সময় সেগমেন্ট ওয়াইজ করতে বলে, কিন্তু টোটাল কেবলের জন্য বলা হয় যেটা উপরে সেটাতে ম্যাক্সিমাম। যদি টোটাল কেবলের জন্য বলা হয় এ বি টোটাল কেবলের মধ্যে এতে ম্যাক্সিমাম, আর যদি সেগমেন্ট ওয়াইজ বলা হয় তাহলে বাম পাশে হচ্ছে এতে ম্যাক্সিমাম, ডান পাশে হচ্ছে বি তে ম্যাক্সিমাম। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই প্রতীকগুলো আমাদের একটু বোঝা লাগবে। তাহলে দেখো এখানে এফ এবং থিটা হচ্ছে টেনশন এবং টেনশনের অ্যাঙ্গেলটা, আর কিউ হচ্ছে টেনশন এট ও। এটা কোন ধরনের টেনশন? কিউটা কিউ, কিউ কাজ করছে কোন পয়েন্টে? ওতে ওটা কি উপরে নাকি নিচে? নিচে স্যার। স্যার লোয়েস্ট ওটা পয়েন্ট স্যার। সবচেয়ে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট। তার মানে ওতে যে টেনশন হবে সেটা কি ম্যাক্সিমাম নাকি মিনিমাম? স্যার মিনিমাম। স্যার মিনিমাম স্যার। অবশ্যই মিনিমাম, সেজন্যই এখানে লিখে দেওয়া হয়েছে এমআইএন, মানে মিনিমামটাকে সংক্ষেপে লেখা হয়েছে। তাহলে কিউটা হচ্ছে মিনিমাম টেনশন। তাহলে তোমাদের কোশ্চেনে যদি কোনো কারণে মিনিমাম টেনশন বের করতে বলে, তাহলে কিসের ভ্যালু বের করবা তোমরা? স্যার ও পয়েন্টে টেনশন যেটা। ও পয়েন্ট মানে স্যার সবচেয়ে কিউ, লোয়েস্ট পয়েন্ট। মানে কিউ এর ভ্যালুটা বের করবা। মানে আমরা জি তো স্যার। কিউ দিয়ে ফর্মুলা ডিরাইভ করতেছি, তাহলে কিউ এর ভ্যালুটা বের করবা। আর যদি তোমাদের ম্যাক্সিমাম টেনশন বের করতে বলে, তাহলে কিসের ভ্যালু বের করবা? স্যার এফ প্রাইম। এফ প্রাইম এর ভ্যালু বের করবা। যদি স্যাক বের করতে বলে ডি এর ভ্যালু বের করবা। যদি স্পান বের করতে বলে তাহলে এল এর ভ্যালু বের করবা। আর যদি কেবল লেন্থ বের করতে বলে তাহলে এস এর ভ্যালু বের করবা। আর যদি ওয়েট বের করতে বলে ডব্লিউ এর ভ্যালু বের করবা। বুঝতে পারছো কোন কোন ভেরিয়েবলের মিনিং কি? এটা জানা লাগবে, কারণ আমরা অনেক সময় ফর্মুলা মুখস্থ করে ফেলি, কিন্তু যখন আমাদের পরীক্ষাতে ডেসক্রিপটিভ ভাবে কোনটার ভ্যালু কত দেয়া থাকে এটা আমরা বুঝতে না পারলে অঙ্কটা করা যায় না। মানে কোনো একবার পরীক্ষায় স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক দেয়া হয়েছিল, যদি তারা এটা জানতো তারা ফর্মুলাও লিখতে পারছে। আমি দেখে অবাক হয়েছে কি, তারা ফর্মুলাও অ্যাকুরেটলি লিখতে পারছে, কিন্তু কোশ্চেন দেখে দেখে কোনটার ভ্যালু দেয়া আছে সেটাই বসাইতে পারে। সিম্পলি ভ্যালু বসাইতে পারলেই অঙ্ক মিলে যাইত, ফর্মুলাটাও অ্যাকুরেটলি লিখছে, কিন্তু কোনটার ভ্যালু কোনটা সেটা না জানার কারণে তারা বসাইতে পারে না। এই ভুলটা যাতে তোমাদের না হয় আর কি। আচ্ছা, এরপরে করা হইলো কি সামেশন এফ এক্স করছি, সামেশন এফ ওয়াই করছি, দুইটা ইকুয়েশন পাইলাম। এরপরে আমি করলাম কি, এখানে সি পয়েন্টে মোমেন্ট নেওয়া হইলো। সি পয়েন্টে মোমেন্টের ইকুয়েশন কেন নেওয়া হইলো? কারণ সি পয়েন্ট কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস যে কোনো পয়েন্ট, সি পয়েন্টের কোনো ফিক্সড লোকেশন নাই, এক্স আর ওয়াই বলা হয়েছে। এক্স এর ভ্যালু যদি L/2 হয়, সি পয়েন্টটা বি পয়েন্টে পৌঁছায় যাবে। আর এক্স এর ভ্যালু যদি -L/2 হয়, তাহলে সি পয়েন্টটা আসলে কোন পজিশনে পৌঁছায় যাবে? স্যার এ পয়েন্টে। এ পয়েন্টে পৌঁছায় যাবে। তাহলে সি পয়েন্ট হচ্ছে আসলে যে কোনো পজিশন, কেবলের উপরে যে কোনো পজিশন, সেজন্য এখানে ওই পজিশনটাকে গায়েব করে দেওয়ার জন্য এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেওয়া হয়েছে, যাতে কোনো ডিসটেন্স না থাকে। ডিসটেন্স না থাকলে ওই পয়েন্টের সাপেক্ষে এফ ইনটু 0 হয়ে যাবে, মানে ওই পয়েন্টের ইফেক্টটা থাকবে না ইকুয়েশনে, মানে যেটা কোনো ফিক্সড পয়েন্টেই না।
অরিজিন কিন্তু ফিক্সড পয়েন্ট, কিউ কিন্তু এই জায়গায় হবে, মিনিমাম টেনশনটা এই জায়গায় হবে, অন্য কোনো জায়গায় হবে না। অতএব সেজন্য সিটাকে গায়েব করে দেওয়ার জন্য সি পয়েন্টের সাপেক্ষে মোমেন্টটা নেওয়া হয়েছে। সি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে ইকুয়েশনে কি আসবে একটু বলো দেখি। ডাব্লিউ এক্স ইন্টু কত আসবে? সি পয়েন্টে মোমেন্ট নিচ্ছে, x/2 ডাব্লিউ এক্স ইন্টু এক্স বাই টু, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? সি পয়েন্টের সাপেক্ষে স্যার অ্যান্টি ক্লকওয়াইজ স্যার। অ্যান্টি ক্লকওয়াইজ, সেজন্য মাইনাস ডাব্লিউ এক্স ইন্টু এক্স বাই টু, তারপরে এফ ইন্টু সি স্যার পয়েন্টের 0 স্যার। সাপেক্ষে এফ ইন্টু জিরো, কিউ ইন্টু y স্যার পজিটিভ। প্লাস কিউ ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এটাই হচ্ছে আসলে সামেশন অফ এমসি ইজ ইকুয়াল টু জিরো, যেটা ক্লকওয়াইজ আমি পজিটিভ ধরে করছি। তাহলে এখান থেকে আমি যদি ওয়াই এর ভ্যালু বের করি তাহলে কত আসে? এটা সমানের ওই পাশে চলে যাবে, প্লাস হয়ে যাবে, তার মানে ডাব্লিউ এক্স স্কোয়ার বাই টু, এদিকে কিউ কোন ছিল, কিউটা নিচে চলে যাবে, তাই তো? এটাই না? জি স্যার। সেটাই 3 নাম্বার ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করা হয়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে ওকে, আমাদের ডিরাইভেশনে প্রায় কাছাকাছি পৌঁছে গেছি আমরা। তাহলে 1 নাম্বার ইকুয়েশনটা কি ছিল? আহ 1 নাম্বার ইকুয়েশনটা কি ছিল? f cos theta is equal to q। 2 নাম্বার ইকুয়েশন ছিল f sin theta is equal to wx। তাহলে এখান থেকে f এর ভ্যালুটা কিভাবে বের করবা যদি তোমাদের জিজ্ঞেস করা হয়? স্যার স্কয়ার করে স্কয়ার করে যোগ। স্কয়ার করে যোগ করে দিলেই হয়ে যাবে। এই স্কয়ার করে যোগ করে দিলে ফার্স্ট ইকুয়েশনটা বের হয়ে গেছে, f স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস f স্কয়ার sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু q স্কয়ার প্লাস w স্কয়ার x স্কয়ার। এটাই হওয়ার কথা। সেখান থেকে f স্কয়ার কমন নিলে f স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার ভ্যালু 1, তার মানে আসলে f স্কয়ার ইজ ইকুয়াল টু q স্কয়ার প্লাস w স্কয়ার x স্কয়ার। সেখান থেকে f এর ভ্যালু হবে রুট ওভার q স্কয়ার প্লাস w স্কয়ার x স্কয়ার। ঠিক আছে? ঠিক আছে কিনা দেখো। জি স্যার ঠিক আছে। জি স্যার। আর যদি অ্যাঙ্গেলটা বের করতে হয় তাহলে 2 কে যদি 1 দিয়ে ভাগ দাও, এই 2 কে 1 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, তাহলে tan থিটা হয়ে যায় ইজ ইকুয়াল টু wx বাই q হয়ে যায়, তাই তো? জি স্যার। তাহলে এখান থেকে থেটাটাও পেয়ে যাবা, থেটা মানে হচ্ছে অ্যাঙ্গেলটা, আর এটা হচ্ছে ফোর্সটা পেয়ে যাবা। তা আসলে সি পয়েন্ট, এটা কোন পয়েন্টের ফোর্স? এফটা কোন পয়েন্টের? তোমরা মনে হয় স্যার অনেকে, সি পয়েন্টের ফোর্স স্যার। এটা কিন্তু সি পয়েন্টের ফোর্স। তোমরা অনেকে চ্যাট বক্সে কি তোমাদের নিজেদের কথা বলার থাকলে নিজেদেরকে কমেন্ট করো। স্যার ওর স্যার মাইক্রোফোনে মনে হয় সমস্যা স্যার। না তা সে কি বলতেছে কোনো কন্টেস্ট ছাড়া তো বুঝতেছি না তাইলে। আচ্ছা, যেটা বললাম, তোমরা দেখো তো কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করো কিনা। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করলে আমাকে জানাও, কারণ আমার চ্যাট বক্স কিন্তু বন্ধ করো, আমার বারবার ওপেন করে করে পড়ার মাঝখানে দেখাও পসিবল হচ্ছে না আর কি, সে কারণে বলতেছে। আচ্ছা, তাহলে এই tan থিটাটা হচ্ছে এফ এর পজিশনের জন্য অ্যাঙ্গেল, থিটাটা হচ্ছে এফ এর জন্য অ্যাঙ্গেল। তাহলে আমাকে বলো দেখি, এফটা সি পয়েন্টে ছিল, এখন এফটা যদি সি পয়েন্টে না হয়ে আমি ম্যাক্সিমাম টেনশন বের করতে চাই, এফটা তো সি পয়েন্টের টেনশন, আর যদি ম্যাক্সিমাম টেনশন বের করতে চাই তাহলে কোথায় যাইতে হবে আমাকে? ও পয়েন্টে। ম্যাক্সিমাম বলছে বি পয়েন্টে স্যার। বি পয়েন্টে অথবা এ পয়েন্টে। এ পয়েন্টে, বি পয়েন্টে অথবা এ পয়েন্টে। ও পয়েন্টে হচ্ছে মিনিমাম, আমি ম্যাক্সিমামটা বলতেছি, ম্যাক্সিমাম হবে এ পয়েন্টে বা বি পয়েন্টে। তাহলে এ পয়েন্টে যাইতে গেলে এটা তো এফ প্রাইম দিয়ে দিতে হবে, তাহলে এফ এর ভ্যালু আসতেছিল কত? রুট ওভার কিউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার এক্স স্কোয়ার, আর এটার করসপন্ডিং অ্যাঙ্গেলটা আসছে tan থিটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ এক্স বাই কিউ, তাই তো? এখন আমি চাচ্ছি এটা এফ প্রাইম বানাইতে। এফ প্রাইম কিন্তু ম্যাক্সিমাম টেনশন ছিল এতে আর বিতে, তাহলে এফ প্রাইম আমি বসাই দিলেই হবে, আমার কিছু চেঞ্জ করতে হবে? আর
কি মনে হয়? স্যার এখানে এক্স এর ভ্যালু তো স্যার আমাদের L/2 আসে। তখন x এর ভ্যালু এই L/2 বসাই দিতে হবে, সেটাই এখানে লেখা আছে। তাহলে x এর ভ্যালু L/2 হয়ে যাবে, আর যেখানে যেখানে y থাকবে সেখানে কি হয়ে যাবে? ডি হয়ে যাবে যদি স্যার। y থাকে আর কি, আমাদের জন্য এখানে নাই, কিন্তু নাই স্যার। কিছুক্ষণ পরে লাগতে পারে। এখন দেখে পাচ্ছি না আমরা, এখানেও y নাই, মানে এই দুইটার কোনোটাতে y নাই আর কি। তো আমরা দুইটাই লিখে দিলাম, এটা ম্যাক্সিমাম টেনশন এবং ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটা মেজার করা যাবে। তাহলে এখানে f এর জায়গায় f প্রাইম করে দিলাম এবং x এর জায়গায় L/2 বসাই দিলাম। তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াই গেল tan থেটার জায়গায় থেটা প্রাইম বসাই দিলাম, WL/2 w x/2 ছিল, wx/q ছিল, x এর জায়গায় L/2 বসাই দেওয়া হচ্ছে আর কি। ঠিক আছে, এরপরে আমাদের একটা ইকুয়েশন ছিল, 3 নাম্বার ইকুয়েশন। 3 নাম্বার ইকুয়েশন ছিল মোমেন্টের ইকুয়েশন। 3 নাম্বার ইকুয়েশনটা কি ছিল? 3 নাম্বার ইকুয়েশনটা y equals to w y is equal to wx² / 2x³ সেটাই কিন্তু y is equal to wx² / 2x³ লেখা হইল, এই জায়গায় লেখা হয়েছে, এই জায়গায় লেখা হয়েছে y is equal to wx² / 2x³ 3 নাম্বার ইকুয়েশন থেকে। এখন এটার যদি আমি q এর ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে চাই, তাহলে q is equal to কত লেখা যায়? wx² / q টাই পাশে চলে যাবে, y টা নিচে নেমে যাবে। q is equal to wx² / 2y 2y, এটা লিখলাম। এখন ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে চাচ্ছি, তাহলে x এর ভ্যালু কত বসাইতে হবে? x এর ভ্যালু কত বসাইতে হবে? এই x এর L/2 জায়গায় L/2 বসাইতে হবে, আর y এর জায়গায় কত বসাইতে হবে? y এর জায়গায় d বসাইতে হবে। সেটা বসাইয়েই আমি q এর ভ্যালু পাইলাম কত? WL² / 8d, WL² / 8d, এই q এর ভ্যালুটা এরপরে এখানে বসাই দেওয়া হয়েছে। তাহলে tan θ প্রাইম is equal to WL/2y³ আছে, q এর জায়গায় WL² / 8d টা বসাই দেওয়া হয়েছে। এখানে 1/q আকারে আছে, সেজন্য উল্টাই দেওয়া হয়েছে। এখানে ক্যান্সেল আউট হইলে w ক্যান্সেল আউট হয়ে যায়, L² ক্যান্সেল আউট হয়ে গেলে L থাকে, আর এদিকে 2 আর এর মধ্যে কাটাকাটি গেলে 4 থাকে, তাহলে 4d/L থাকে, এই 4d/L। তাহলে tan θ প্রাইমের আমরা দুইটা ফর্মুলা পাইলাম, একটা হচ্ছে WL/2y³, আর একটা হচ্ছে 4d/L। আর q এর ফর্মুলা পাইলাম WL² / 8d, আর f প্রাইমের ফর্মুলা পাইলাম এটা, যে কোনো পয়েন্টের ফর্মুলা হচ্ছে এটা, যে কোনো পয়েন্টের অ্যাঙ্গেল হচ্ছে এটা। এই কয়েকটা ফর্মুলা আমাদের মুখস্থ করা লাগবে, ঠিক আছে? আর যদি আমরা s এর ভ্যালুটা বের করতে চাই, s মানে কি ছিল মনে আছে? s টা কি মানে ছিল? স্যার ওই বেন্ট লেন্থ বা কর্টাল লেন্থ। কেবলের লেন্থ বা কর্ডের লেন্থ, ফ্লেক্সিবল কর্ডের লেন্থ বা কেবলের লেন্থ, সেটাই আমরা নিচে বের করে দেখাইছি। যদি আমি এক্স্যাক্টলি বলতে চাই, তাহলে এটা একটু দেখো, আমরা ভার্টিক্যাল ডিরেকশন কোন এক্সিস চিন্তা করছি? ওয়াই এক্সিস। আমরা সি পয়েন্টের কোঅর্ডিনেট ধরছিলাম না এক্স ওয়াই, তার মানে কি হরাইজন্টাল ডিরেকশনে এক্স ধরছি, ভার্টিক্যাল ডিরেকশনে ওয়াই না? জি স্যার। তাহলে এইভাবে যে কেবলটা গেছে, এটার যদি ক্ষুদ্র একটা অংশ নিই আমরা, তাহলে এটা ক্ষুদ্র অংশ হচ্ছে ডিএক্স, এটা ক্ষুদ্র অংশ হচ্ছে ডিওয়াই, তাহলে এটা কেবল বরাবর ক্ষুদ্র অংশ হচ্ছে ডিএস, তাই না? কেবল বরাবর লেন্থ ছিল এস, ক্ষুদ্র অংশ নিচ্ছি সেজন্য ডিএস। হরাইজন্টাল বরাবর ছিল এক্স, ক্ষুদ্র অংশ নিচ্ছি সেজন্য ডিএক্স। ওয়াই এক্সিস বরাবর ছিল ওয়াই, ক্ষুদ্র অংশ নিচ্ছি ডিওয়াই। তাহলে সেটাকে যদি একটু বড় করে দেখাই আমি এখানে, তাহলে ডিএস এটা ইনক্লাইন বরাবর, ডিএক্স হচ্ছে হরাইজন্টাল, আর ডিওয়াই হচ্ছে ভার্টিক্যাল। ঠিক আছে? তাহলে স্যার। এখানে যদি পিথাগোরাস ইউজ করি তাহলে কি আসবে? ds² is equal to dx² plus dy²। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে ds
এক্স দিয়ে ভাগ করে দিলাম সবগুলোকে, সরি এক্স দিয়ে না, ডিএক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, ডিএস স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার, আর যদি পুরাটা একসাথে লিখে হোল স্কোয়ার দিয়ে একই কথা, তারপরে এটাকে ডিএক্স স্কোয়ার দিয়ে ভাগ, সেজন্য 1, আর এটা ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যখন আমি আবার রুট ওভার করে ফেললাম, তাহলে ডিএস বাই ডিএক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার। ডিওয়াই বাই ডিএক্স মানে কি? ডিওয়াই বাই ডিএক্স মানে কি? কিছুক্ষণ আগে বলছিলাম কিন্তু স্লোপটা স্যার এখানে। স্লোপ। তাহলে স্লোপটা এখানে অন্য কিভাবে এক্সপ্রেস করা হয়েছে? স্যার tan থিটা স্যার, wx tan স্কয়ার থিটা। এটাই হচ্ছে আসলে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বসাইছে কিন্তু tan থিটার ভ্যালুটা wx বাই কিউ। ঠিক আছে, wx বাই কিউ বসাইছে, তাহলে ds ইজ ইকুয়াল টু, যদি সমানের পাশে dx টা নিয়ে যাওয়া হয়েছে, এই পাশে dx দিয়ে গুণ, এরপরে যদি s এর ভ্যালু বের করতে চাও তাহলে কি করতে হবে? ds থেকে যদি s এর ভ্যালু বের করতে চাও, স্যার ইন্টিগ্রেশন করছি স্যার আমরা। ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন তুমি চাইলে -l/2 থেকে l/2 করতে পারো, অথবা 0 টু l/2 করে 2 দিয়ে গুণ দিয়ে দিতে পারো। ক্লিয়ার? এটা কিন্তু আগে বলে আসছি আমি। জি স্যার। এটা করে এই ভ্যালুটা পাওয়া গেছে আর কি। এটা ইন্টিগ্রেশন, নরমাল ইন্টিগ্রেশন। এটা হচ্ছে তোমরা যদি এক্স্যাক্টলি করতে চাও, তাহলে তোমরা এটার একটা ধারা আছে। অসীম, তোমাদের সিরিজ কি পড়ানো হয়েছে ইয়েতে, ইন্টিগ্রেশন করার সময় বা যে কোনো কিছু করার সময়, নাকি তোমরা এবার পড়তেছো? ম্যাথমেটিক্সে পড়ানোর কথা এগুলো। সিরিজ স্যার এখনো পাই নাই স্যার। আচ্ছা, 1 কে কি লেখা যায়? হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস 1/32 প্লাস 1/64 প্লাস 1/128 প্লাস, এভাবে যাইতে থাকবে আর কি। এটা কি বুঝো কিভাবে আসছে ফর্মুলাটা? জি স্যার। একটু ব্যাখ্যা করতে পারবা? স্যার এখানে আমাদের 1/2 টু দি পাওয়ার n, এখানে স্যার পার্থক্য মেবি। না, আমি তোমার একটা সিম্পল ভাষায় বলতেছি, যেটা এই ধারাটা একদম স্পষ্ট বোঝা যায় এটা কেন এরকম হচ্ছে। অন্য কেউ যারা প্রেজেন্ট আছো? এটা একদিন ক্লাসে আমাকে মনে করাই দিও, আমি তোমাদের ডিটেলস বলবো ক্লাসে, স্যার। তোমরা মনে করাই দিও। এটা একটা জিওমেট্রি চিন্তা করলে হয়, আমি তো বলে দিই কিছুটা। সেটা হচ্ছে, যেমন ধরো এই সার্কেলটা মানে কি, জেনারেলি সম্পূর্ণ অংশ মানে আমরা কি কি বলি? সম্পূর্ণ অংশ মানে কোন একটা অবজেক্টের 100% মানে কি? 100% মানে কি? 1 স্যার, 1। 1। তাহলে এটা পুরোটা হচ্ছে 1। এখন এই পুরোটা কাউন্টে আনতেছি, ফার্স্টে কাউন্টে আনলাম কত? পুরোটা হাফ আসতে হবে আমার। ফার্স্টে আনলাম হাফ, এই হাফটা আনলাম, তাহলে বাকি আছে কত? আর স্যার হাফ। হাফ। হাফ বাকি আছে, এই হাফটাকে আবার অর্ধেক করলাম, তাহলে হাফটাকে অর্ধেক করলে কত আসে? 1/4। 1/4 আসলো, এই 1/4 চলে আসলো। তারপর এটাকে অর্ধেক করলাম, তাহলে কত আসছে? 1/8। 1/8। এত দূর চলে আসছে। তারপর আবার 1/8 কে আরো অর্ধেক করলো, তাহলে আসছে 1/16। তাহলে এত দূর অংশ চলে আসছে। তারপরে এটাকে অর্ধেক করলো, আবার বাকি অর্ধেক নিল, 1/32 নিল। এইভাবে করতে করতে চলতে থাকলে আসলে পুরো অংশটা চলে আসবে না? জি স্যার। এটা এইভাবে একটু মনে রাখাটা ইজি আর কি। ম্যাথমেটিক্যালিও চিন্তা করতে পারো, কিন্তু একটু জিওমেট্রিক্যালি চিন্তা করলে এটা মনে রাখাটা ইজি। এই ধরনের অনেকগুলো ধারা আছে কিন্তু, যেমন দেখবা কি e⁻x এর একটা ধারা আছে, 1 প্লাস কত ছিল, x প্লাস x² 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ 3 ফ্যাক্টোরিয়াল।
এই ধরনের করে একটা অসীম তার ধারা ছিল ইনফিনিটি পর্যন্ত। এগুলো পড়ার কথা কোন এক সময় তোমাদের স্যার অসীম তো ইন্টারমিডিয়েট। সহজ স্যার ছিল স্যার আমাদের হ্যাঁ হ্যাঁ, আগে। এই টাইপের আগে ছিল মনে হয় তাইলে। তো এই টাইপের আর কি। তাহলে এই টাইপের করে এটাকে ভেঙে তারপর ইন্টিগ্রেশন করলে এখানে তিনটা ডিজিট নেওয়া হয়েছে। এরপরেও কিন্তু ছিল আরো, কিন্তু এর পরের গুলো অনেক নেগলিজিবল, কারণ হচ্ছে ওই কিউ টু দি পাওয়ার 5 চলে আসে, কিউ টু দি পাওয়ার 10, কিউর ভ্যালু কিন্তু অনেক বেশি, যেটা অনেক নেগলিজিবল করে ফেলে আর কি। কারণ বড় ভ্যালু দিয়ে ভাগ দিলে নেগলিজিবল হয়ে যায় না, সে কারণে পরের দিকের ভ্যালু গুলো নেগলিজিবল হয়ে যায় অনেক, সে কারণে এগুলো বাদ দেওয়া যায় আর কি। সেখানে 3টা ডিজিট মাস্ট রাখতে হবে, মানে এই 3টা। এরপরেও কিন্তু অনেকগুলো প্যারামিটার ছিল, ওই ধারাতে বিভক্ত করে তারপর ইন্টিগ্রেশন করছে আর কি। ধারাতে বিভক্ত করে এই জায়গায় 1 আসে, 1 ইন্টিগ্রেশন করলে l/2 আসে, 2 দিয়ে গুণ করলে l হয়ে যায় আর কি। এভাবে করে করে ইন্টিগ্রেশনটা করা, এখানে ডিটেইলস আর দেখানো হয়নি। তো এখানে করা হয়েছে কি, কিউ এর একটা ভ্যালু বের করছি না, WL²/8D, সেটাই এখানে বসাই দিলে এই নিচের ফর্মুলাটা চলে আসে। এই ফর্মুলা আর এই ফর্মুলা কিন্তু সেম, খালি এখানে কিউ এর জায়গায় এটা বসাই দেওয়া হচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। টি এর জায়গায় এই ভ্যালু বসাই দিলে এটা এল এবং ডি এর মাধ্যমে এক্সপ্রেশনটা চলে আসে। তাহলে আমি যদি একটু অন্যভাবে এক্সপ্লেইন করি, আমাদের ডিরাইভেশন কিন্তু এই লেন্থ একটা ডিরাইভেশন তো আসার সম্ভাবনা কম বললামই, তবু একটু দেখে রাখো। এরপরে আসতেছে এই ফর্মুলা যেগুলো ডিরাইভ করছে সবগুলো এক জায়গায় লেখা হইল। এখানে আমাকে একটা এক্সপ্লেইন করতে পারবা কোনটা কি? এফটা কি? স্যার সি পয়েন্টে স্যার টেনশন স্যার। মানে আমাদের অঙ্ক করার সময় তো সি পয়েন্ট দিয়ে চিন্তা করতে পারবো না, আসলে যে কোনো পয়েন্টের টেনশন যে যেটা কোনো আমরা পয়েন্টে চাইবো, যে কোনো পয়েন্ট। সি পয়েন্ট কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস যে কোনো পয়েন্ট। আর কিউ হচ্ছে লোয়েস্ট পয়েন্টের টেনশন বা মিনিমাম টেনশন, তাই তো? আর ডাব্লিউ হচ্ছে ইউডিএল, আর এক্স হচ্ছে যে ওই পয়েন্টের পয়েন্ট আমরা থেকে টেনশন স্যার বের করতে হরাইজন্টাল চাচ্ছি ওই ডিসটেন্স। পয়েন্টের হরাইজন্টাল কোঅর্ডিনেটটা। আর টেন থিটা হচ্ছে যে পয়েন্টে আমরা টেনশন বের করতে চাচ্ছি সেটার অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আর ডাব্লিউ হচ্ছে ইউডিএল, আর এক্স হচ্ছে ওই ইনস্ট্যান্টেনিয়াস পয়েন্টের হরাইজন্টাল পজিশন বা হরাইজন্টাল কোঅর্ডিনেট, আর কিউ হচ্ছে মিনিমাম টেনশন বা লোয়েস্ট পয়েন্টের টেনশন। আর এফ প্রাইম হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম টেনশন অথবা হাইয়েস্ট পয়েন্টের টেনশন বা হায়ার পয়েন্টের টেনশন আর কি, কম্পারেটিভলি যদি বলি। আর কিউ হচ্ছে মিনিমাম টেনশন, ডাব্লিউটা হচ্ছে ইউডিএল, এল হচ্ছে টোটাল স্পান, আর 2 তো কনস্ট্যান্ট ভ্যালু। আর এটা টেন থিটা প্রাইম হচ্ছে ডাব্লিউ, এল, কিউ, ডি। ডি হচ্ছে ম্যাক্সিমাম সেকটা বা সেক যেটা, এল হচ্ছে স্পান। মানে এখানে সবগুলোই কিন্তু আমরা জানি এখন কোনটা দ্বারা কি বোঝায়। এখন আমরা একটা অঙ্ক দেখি, 11টা বেজে গেছে অবশ্য, আমি আর 10-15 মিনিট নিয়ে একটু। আচ্ছা, এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমগুলো অনেক ইজি, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড। আমাকে একটু হেল্প করো তোমরা, এই কোশ্চেনটা একটু করি। দ্য কেবল ইজ সাসপেন্ডেড বিটুইন দ্য 2 পয়েন্টস, তাহলে দুইটা পয়েন্টের মধ্যে সাসপেন্ড করা আছে কেবলটা, অন দ্য সেম লেভেল। তাহলে এ আর বি তারা কোন লেভেলে? স্যার সেম লেভেলে স্যার। সেম লেভেলে উইথ এ স্পান 500 500 ফিট। ফিট। তাহলে এইখানে আটকানো, এখানে আটকানো, তাদের মধ্যে লেন্থ এইভাবে আছে। এটা হচ্ছে কত? 500 ফিট। তাহলে এটা কিসের ভ্যালু দেয়া? এল এর ভ্যালু দেয়া। তারপরে স্যাগ অফ 50 ফিট, তাহলে এই স্যাগটা দেয়া আছে 50 ফিট, এটা দেয়া আছে 50 ফিট, তাহলে এটা হচ্ছে ডি এর ভ্যালু দেয়া। তাহলে হচ্ছে ইফ দ্য লোড 2 পাউন্ড পার ফিট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হরাইজন্টালি, তাহলে কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে? স্যার হরাইজন্টাল স্যার। তাহলে এটা প্যারাবোলিক নাকি ক্যাটেনারি? স্যার প্যারাবোলিক। এটা প্যারাবোলিক, সেজন্য প্যারাবোলিকেই দেয়া হয়েছে, কিন্তু উপরে প্যারাবোলিক কোডেই আছে। এই তারপরে কি বের করতে বলছে? ফাইন্ড দ্য টেনশন ইন দ্য কেবল এট দ্য লো পয়েন্ট, তার মানে কিসের ভ্যালু বের করতে বলছে? স্যার কিউ। কিউ এর ভ্যালু বের করতে বলছে। তারপর বলছে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম টেনশন, তার মানে কিসের ভ্যালু? স্যার এফ এফ প্রাইম প্রাইম। এর ভ্যালু। দ্য স্লোপ এট দ্য কেবল এট দ্য সাপোর্টস, সাপোর্টস এ স্লোপ বের করতে বলছে।
সাপোর্টস অ্যাঙ্গেল কত, এফ প্রাইম যে থিটা জায়গায় প্রাইম। হয় থিটা প্রাইম, তাহলে থিটা প্রাইমের স্লোপ হচ্ছে tan থিটা প্রাইম, এটা বের করতে বলছে। তাহলে এই তিনটা ভ্যালু দেয়া আছে, এই তিনটা ভ্যালু বের করতে বলছে। তাহলে কিসের কিসের ভ্যালু দেয়া আছে, এল ডি আর W। ডাব্লিউ, এল ডি আর ডাব্লিউ কিসের ভ্যালু বের করতে বলছে, কিউ এফ প্রাইম আর tan থিটা প্রাইম। tan থিটা প্রাইম। তাহলে এল ডি আর ডাব্লিউ, তাহলে একটু দেখি আমরা এখানে আমাদের জন্য এল ডি আর ডাব্লিউ দেয়া বের করতে বলছে কি, স্যার কিউ কিউ এফ প্রাইম এফ আর স্যার প্রাইম tan tan থিটা থিটা প্রাইম। প্রাইম। তাহলে বাম পাশের গুলো আমাদের গিভেন, এগুলো আমাদের বের করতে বলছে। তাহলে এখান থেকে কোন ফর্মুলা নেওয়া যায় বলো দেখি। স্যার 3 4 5। স্যার এর ফার্স্টে ফর্মুলা নেওয়া যায়। ফার্স্টে আমরা কিউ এর ভ্যালু নেব, কিউ হইলে এই ফর্মুলাতে বসাবো, ডাব্লিউ এল স্কয়ার বাই 8d, তাহলে এল এর ভ্যালু দেয়া ডি এর ভ্যালু দেয়া বসাই দিলে হয়ে যাবে, সিম্পল কিন্তু ফর্মুলাতে বসাই দিলে। তারপরে কিউ জানা হয়ে গেল, এরপরে আমরা এই ইকুয়েশন আসবো, এই ইকুয়েশন আসলে কিউ এর ভ্যালু জানি, এখন কিছুক্ষণ আগে বের করলাম এই 5 নম্বর ইকুয়েশনটা ইউজ করে কিউ এর ভ্যালু বসাই দিলাম, ডাব্লিউ এর ভ্যালু জানি, এল এর ভ্যালু জানি, বসাই দিলে হয়ে যাবে, এফ প্রাইম ও বের হয়ে যাবে। এবার tan থিটা প্রাইমের তো একটাই ইকুয়েশন, এই ইকুয়েশনে তুমি চাইলে 4d বাই এল দিয়েও করতে পারো অথবা wl বাই 2q দিয়েও করতে পারো, সেম আনসার এই আসবে। ক্লিয়ার? জি স্যার। ফর্মুলা জানা থাকলে খালি ফর্মুলাতে বসানো, স্ট্রেট ফরওয়ার্ড, এখানে কঠিন কিছু নাই। দেখো এই জিনিসটাই করছি এখানে। এবার আসো এটা, আমি কয়েকটা অঙ্ক আলোচনা করে ছেড়ে দিব। এটাতে আসো দেখো, a cable weighing 6 pound per feet is suspended from two supports on the same level for a span 800 feet and a sag 60 feet। তাহলে ওই স্পানটা হচ্ছে 800 ফিট, মানে এল এর ভ্যালু হচ্ছে 800 ফিট আর sag হচ্ছে 60 ফিট। ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম টেনশন, তাহলে এফ প্রাইম বের করতে বলছে। তাহলে এফ প্রাইম ইজ ইকুয়াল টু আমরা জানি কি, কিউ স্কয়ার প্লাস ডাব্লিউ বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে জানো না কিসের ভ্যালু, ডাব্লিউ এর ভ্যালু জানা আছে 6 পাউন্ড পার ফিট, ঠিক আছে। স্যার কিউ এর ভ্যালু এখানে স্যার। এখানে প্যারাবোলিক ধরতে বলছে, এখানে কিন্তু হরাইজন্টালি ডিস্ট্রিবিউটেড বলে দেয়া নাই, কিন্তু কোশ্চেনের লাস্টে বলছে প্যারাবোলিক ধরে করার জন্য, তার মানে কিন্তু প্যারাবোলিক ধরেই করতে হবে বা প্যারাবোলিকের ফর্মুলা গুলো ইউজ করে করতে হবে। তাহলে জি স্যার। ডাব্লিউ এর ভ্যালু দেয়া, এল এর ভ্যালু দেয়া, তাহলে কি এফ প্রাইম কি বের করতে পারতেছো, কিউ স্যার দেয়া কিউ নাই, বের করতে হবে স্যার। তাহলে প্রথমে কিউ বের করতে হবে। কিউ ইজ ইকুয়াল টু কত, ডাব্লিউ এল স্কয়ার বাই 8d, এখানে ডাব্লিউ জানো, এল ও জানো, ডি ও জানো, কিউ বের করে ফেলবা। এই কিউ এর ভ্যালু যখন এখানে বসায় দিবে তখন এফ প্রাইম বের হয়ে যাবে, সেটাই করো। অথবা কিউ এর ফর্মুলাটা এখানে বসায় দিছে, তখন কিন্তু সবগুলোই জানো। এখন কিউ মানে হচ্ছে ডাব্লিউ এল স্কয়ার বাই 8d, সেটাই বসায় দিছে আর কি, সরাসরি সরাসরি বসায় দিলে এখন কিন্তু সবগুলোর ভ্যালু জানো, সরাসরি বের হয়ে যাবে। এরপরে সেকেন্ড কোয়েশ্চেন বলছে, if 6 cables as described pass across a supporting tower, এই ধরনের 6টা কেবল যদি একটা টাওয়ারের উপর দিয়ে পাস করে, এই ধরনের 6টা কেবল যদি একটা টাওয়ারের উপর দিয়ে পাস করে, তাহলে 6টা কেবল যদি টাওয়ার, হোয়াট ইজ দ্য ভার্টিক্যাল লোড মাস্ট দ্য টাওয়ার ক্যারি, ভার্টিক্যাল লোড কত দূর ক্যারি করবে একটা টাওয়ার 6টা কেবল যদি পাস করে। 6টা কেবলে ভার্টিক্যাল লোড কোনগুলো, একটা কেবল চিন্তা করো আগে, ভার্টিক্যাল লোড কোনটা, স্যার ডাব্লিউ এল স্যার। ডাব্লিউ এল আমাদের জন্য, কারণ আমাদেরটা প্যারাবোলিক, আর যদি ক্যাটেনারি হইতো ডাব্লিউ ইনটু কত হইতো, স্যার এস। ডাব্লিউ ইনটু এস হইতো। তাহলে এটা যেহেতু প্যারাবোলিক, ডাব্লিউ ইনটু এল হবে, ডাব্লিউ ইনটু এল। তাহলে একটা কেবলের জন্য যদি এটা হয় 6টা কেবলের জন্য 6 দিয়ে গুণ হবে, ডাব্লিউ এর ভ্যালু জানো, এল এর ভ্যালু জানো, বসাই দিলে হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু তোমাদের ফেরিসের বইয়ের এক্সারসাইজের অঙ্ক।
গেল, তোমাদের একটু কমপ্লেক্স হয়ে যাবে, এখান থেকে একটু কমপ্লেক্সিটি শুরু, তাও আমি কমপ্লেক্স বলবো না। যেমন এক্সাম্পল স্বরূপ দেখি, কেবল সাসপেন্ডেড দেন বোথ সেম এলিভেশনে আছে, বলা হয়েছে 200 ফিট অ্যাপার্ট। অ্যাপার্ট শব্দ 200 ফিট অ্যাপার্ট মানে কি? স্যার এল এর মানটা দেওয়া আছে স্যার। এটা কিন্তু ক্যাপিটাল এল এর ভ্যালু, হরাইজন্টাল ডিসটেন্স। অ্যাপার্ট শব্দটা ইউজ করা হয় হরাইজন্টাল ডিসটেন্স বোঝানোর জন্য। দ্য লোড ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হরাইজন্টালি, তাহলে প্যারাবোলিক। জি স্যার। তারপর when the sec মানে কি? d 5% of the span, তাহলে d is equal to কত? 10 ফিট স্যার। 0.05 into l, এই লাইনটার মিনিং তো এটাই, 5% of l, and the maximum tension কিসের ভ্যালু দেয়া? f prime এর ভ্যালু দেয়া 2040 pound. What is the load in pound per feet বা ফুট? w এর ভ্যালু বের করতে বলছে। তাহলে এল এর ভ্যালু জানো, এল এর ভ্যালু যখন এখানে বসাই দিবে ডি এর ভ্যালু পেয়ে যাবে, সেটাই বসানো হচ্ছে। আর এফ প্রাইম এর ভ্যালু জানো, এফ প্রাইম এর ফর্মুলাটা কি? রুট ওভার কিউ স্কয়ার প্লাস ডাব্লিউ এর হোল স্কয়ার। হোল স্কয়ার। তাহলে এখানে জানো না কি? এফ প্রাইম জানো, এফ প্রাইম এর ভ্যালু বসাই দিতে পারবো। আর কিউ এর ভ্যালু হচ্ছে ডাব্লিউ এল স্কয়ার বাই 8 ডি। হ্যাঁ, ডাব্লিউ এল স্কয়ার বাই 8 ডি কিউ এর ভ্যালু। কিউ স্কয়ার হইলে আবার এটার স্কয়ার হবে। তাহলে এখানে আমরা জানি না কি কি, ডাব্লিউ এর ভ্যালু জানি না, আর এল এর ভ্যালু জানি, ডি এর ভ্যালু জানি। তাহলে এই ফুল ইকুয়েশনে জানি না কিসের ভ্যালু? স্যার ডাব্লিউ স্যার। ডাব্লিউ এর ভ্যালুটাই বের করছে। তারপরে হচ্ছে এটাও একই, ডাব্লিউ এর ভ্যালু বের করছে, খালি এখানে পার্সেন্টেজটা 8% করে দেয়া, আগে 4% ছিল এখন 8% করে দেয়া। এবার এটা একটু দেখো, a cable weighing 2 pound per feet, এত ফিট লং, তাহলে এটা কিসের ভ্যালু দেয়া? স্যার হরাইজন্টাল ডিসটেন্স স্যার। এত ফিট লং বলছে, ও স্যার এটা স্যার এস এর ভ্যালু দেওয়া স্যার। এটা কিন্তু এস এর ভ্যালু দেয়া। এই দেখো এস লেন্থ এর অফ দ্য ভ্যালু, কেবল। length of the cable, এটা the distance between the points of the support which are in horizontal is 398। তাহলে 398 টাই হচ্ছে ক্যাপিটাল এল, হরাইজন্টাল ডিসটেন্স বলা হয়েছে 398। তারপর w হচ্ছে 2 পাউন্ড পার ফিট আছে। আর কম্পিউট দ্য sec and the maximum tension in the cable, তাহলে d এর ভ্যালু বের করতে বলছে, f প্রাইম এর ভ্যালু বের করতে বলছে। assume the curve to be parabolic, প্যারাবোলা ধরে এই করতে বলছে। তাহলে s এর ফর্মুলা আমরা জানতাম, s টা জানি আমরা, বের করছিলাম মনে আছে s এর ফর্মুলাটা? জি স্যার। লাস্ট ইন্টিগ্রেশন করে যে বের করলাম। এখানে জানি না কিসের ভ্যালু, s এর ভ্যালু জানি আর l এর ভ্যালুও জানি, তাহলে কিসের ভ্যালু বের হবে আমাদের? স্যার ডি এর ভ্যালু। d এর ভ্যালু বের হয়ে যাবে। সরাসরি ক্যালকুলেটরেই করবা এটা, এটা এমনি করতে কিন্তু টাইম লাগবে, সরাসরি ক্যালকুলেটরে করে ফেলা। তারপরে হচ্ছে আমাদের f প্রাইম বের করতে হবে, f প্রাইম ইজ ইকুয়াল টু রুট ওভার কিউ স্কয়ার প্লাস wl বাই 2 হোল স্কয়ার। তাহলে সেখানে কিউ এর ভ্যালু হচ্ছে wl স্কয়ার বাই 8d, এখানে তোমরা সবগুলো ভ্যালু বসাই দিলেই আলটিমেটলি f প্রাইম এর ভ্যালু বের হয়ে যাবে। এখন এই ধরনের করে বাকি অঙ্কগুলো, এখানে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা ইউজ করছে, ফর্মুলাতে ভ্যালু বসাইছে, আর কিচ্ছু করে না, এগুলো সবগুলো একই টাইপের অঙ্ক। কিন্তু ঝামেলা হয়ে যায় এই 10 নাম্বার বা 11 নাম্বার অঙ্ক থেকে, মূলত 11 নাম্বার অঙ্ক থেকে ঝামেলাটা শুরু হয়। 11 নাম্বার অঙ্ক থেকে দেখে তো বুঝতেছো কি ঝামেলা, বলো দেখি। স্যার দুইটা তো সেম লেভেলে নাই এখানে স্যার। দুইটা সেম লেভেলের নাই, এটাই সবচেয়ে বড় ঝামেলা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা। আমি এটা থেকে একটা অঙ্ক দেখাই দিচ্ছি, বাকিগুলো আমরা দেখি আজকে আর পসিবল হবে না। একটু দেখি, দ্য কেবল ওয়েজ 2 পাউন্ড পার ফিট, তাহলে কেবলের ডাব্লিউ দেয়া আছে 2 এবং এখানে এইচ এর ভ্যালু দেয়া আছে কত?
এই এইচটা দেয়া আছে 15 ফিট, ওয়াইটা আননোন বলা হয়েছে, এই ওয়াইটা জানো না বা আমাদের জন্য দিয়ে দেয় না। দি স্মুথ প্যাকস, এগুলো স্মুথ বলা হয়েছে, তার মানে এগুলোতে কোনো ফ্রিকশন লস নাই। তাহলে পয়েন্টে টেনশন কত, কেউ কি বলতে পারবা? পয়েন্টে কেবল টেনশন কত? কি মনে হচ্ছে তোমরা বলো, পরে আমি করতেছি। স্যার এফ হবে স্যার এখানে। এখানে কিন্তু W1 হবে, আর বি পয়েন্টের টেনশনটা হবে W2, ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে আর কি। W1 plus W2 equals to স্যার ওই sec বা ইসের এস এর সমান। W1 প্লাস W2 হবে WL এর সমান। WL এর সমান স্যার। এটা প্যারাবোলিক তো, WS আসবে না, WL। ঠিক আছে, তার মানে দুইটার যোগফল কত হবে বলো দেখি। W আর L এর ভ্যালু দেয়া আছে তো আমাদের, W এর ভ্যালু 2, L এর ভ্যালু 100, 200 স্যার। 200 হবে আমাদের। আমরা দেখি, মিলাই দেখি হয় কিনা লাস্টে। তারপরে বলছে কি এখানে ডিস্টেন্সের এটা বলা আছে 10 ফিট, যে জায়গায় লোয়েস্ট পয়েন্ট তৈরি হয়েছে 10 ফিটে, তাহলে বাকিটা এদিকে 90 ফিট। দেখো এটা কিন্তু মাঝখানে হয় নাই মিনিমাম পয়েন্টটা, কিন্তু রেজাল্টেন্ট লোডটা কিন্তু এই মাঝখানে কাজ করবে। রেজাল্টেন্ট লোড হবে কত তোমার, কত? WL WL আর কি, WL টা ওই ডিস্ট্রিবিউশনের মাঝখানে থাকবে, মানে সেম পয়েন্টটা হবে না আর কিছু জায়গাতে, মিনিমাম ডিক্লেশন যে জায়গায় ওই জায়গায় হবে না, মাঝখানেই থাকে আর কি। তো সেই হিসেবে এখানে বলা হইলো এটা W1 এবং W2 টাই বের করতে বলছে, তার মানে এই জায়গার ম্যাক্সিমাম টেনশন এবং এই জায়গার ম্যাক্সিমাম টেনশনটাই বের করতে বলছে। ঠিক আছে, এখন এটা করছে এখানে স্টেপ বাই স্টেপ, আমি তোমাদের দেখাই। তোমাদের এখানে চিন্তা করতে হবে কি, আগে চিন্তা করছিল ফুল একটা কেবল হিসেবে, তাই তো? এখন চিন্তা করতে হবে এখান থেকে এ ধরনের, তাহলে এখানে এক্স এর ভ্যালু কত বি পয়েন্ট আসতে গেলে, এটা অরিজিন, স্যার 90 এখানে স্যার। এখানে হবে 90 এক্স এর ভ্যালু, আর ওয়াই এর ভ্যালু হবে কত বি পয়েন্টের কোঅর্ডিনেটে? স্যার এখানে স্যার আমাদের h প্লাস ওয়াই স্যার। এইচ প্লাস ওয়াই, এইচ এর ভ্যালু জানো, ওয়াই এর ভ্যালু জানো না। আর এ পয়েন্টের জন্য এক্স আর ওয়াই এর ভ্যালু কত? স্যার x স্যার -10। ওয়াই হবে ওয়াই এ, জি স্যার। ওয়াই হবে ওয়াই এ আননো। এইভাবে করে করতে হয় আর কি, সেগমেন্ট ওয়াইজ করতে হয়। তো তখন সেগমেন্ট ওয়াইজ করে, ধরো তোমাকে কোনো কারণে হরাইজন্টাল ডিসটেন্সটা বের করতে বলছে এ থেকে বি এর, তাহলে করতে হবে কি, ফার্স্টে এটার হরাইজন্টাল ডিসটেন্স বের করবা, এটাকে বলতেছি আমি এল অফ বি। তারপরে এটার হরাইজন্টাল ডিসটেন্স বের করবা, এটা হবে এল অফ এ। তাহলে অ্যাকচুয়াল এল হবে কি, দুটো যোগ করে দেব স্যার। দুইটা যোগ করে দিবা। আবার যদি লেন্থ বের করতে বলে, ফার্স্টে এত দূরের জন্য বের করবা, সেটা হবে এস অফ বি। তারপর লেন্থ বের করতে বলে এত দূরের জন্য করবা, সেটা হবে এস অফ এ। তাহলে টোটাল লেন্থ কত হবে, এস অফ এ প্লাস এস অফ বি। সব বি। মানে সেগমেন্ট ওয়াইজ করে যোগ করতে হবে, সিম্পলই, কঠিন না, কিন্তু তোমাদের জন্য নতুন হিসেবে তোমাদের একটু বলে দিলাম আর কি আগে থেকে, সেই জিনিসটাই করা হচ্ছে। দেখো এখানে কিউ ইজ ইকুয়াল টু কত ছিল, ডাব্লিউ এক্স স্কয়ার বাই 2y ছিল যে কোনো পয়েন্টের জন্য, জি স্যার। ইনস্ট্যান্টিনিয়াস যে কোনো পয়েন্টের জন্য। তাহলে ডাব্লিউ এখানে বলা হয়েছে ডাব্লিউ এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2y এ, মানে এ পয়েন্টের জন্য চিন্তা করা হয়েছে। ঠিক আছে, এখন এক্স এর ভ্যালু কত, -10, -10 আর +10 বসানো একই কথা, কারণ স্কয়ার আছে, স্কয়ার তো মাইনাস করা আর প্লাস করা একই কথা। তাহলে জি স্যার। এটা গেল, এই এটা থেকে এই ইকুয়েশনটা পেলাম, আর ডান পাশ থেকে করলে কিউ ইজ ইকুয়াল টু এটা আসে 2 × 90² ডিভাইডেড বাই 2y আর কি, y মানে y প্লাস এইচ,
এইচ এর ভ্যালু হচ্ছে 15, সেই হিসেবে এটা পাওয়া গেল। এবার দুইটাতেই আসলে কিউ সেম না, মিনিমাম টেনশন ও পয়েন্টটা আসে না, জি স্যার। তাহলে এই দুইটা সেম ধরলেই তুমি ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবং এই ওয়াই এর ভ্যালু পেয়ে গেলে তুমি চাইলে এই ইকুয়েশনে বসাও অথবা এই ইকুয়েশনে বসাও, কিসের ভ্যালু বের হয়ে যাবে? ওয়াই যদি জেনে যাও, কিউ এর ভ্যালু স্যার। কিউ এর ভ্যালু বের হয়ে যাবে, কিউ এর ভ্যালু বের হয়ে গেছে। তাহলে W1 টা কি হবে? W1 মানে কিন্তু f প্রাইম এট এ পয়েন্ট, তুমি f a বলা হয়েছে, তুমি চাইলে f প্রাইম a দিতে পারো। f প্রাইম a ইজ ইকুয়াল টু রুট ওভার q স্কয়ার প্লাস w স্কয়ার x স্কয়ার, সেখানে তুমি বসাই দিলা ভ্যালুগুলো, q এর ভ্যালু জানো, w এর ভ্যালু জানো, x এর ভ্যালু জানো, f এ বের হয়ে যাবে। f এটাই কিন্তু W1 আর f বিটাই হচ্ছে W2। এখন আমাকে বলো দেখি দুইটার যোগফল সেম হয় নাই কেন, বলতে পারবা? 200 আসার কথা আমাদের, আমাদের 200 আসে নাই কেন, কেউ বলতে পারবো কি? স্যার ইকুইলিব্রিয়ামে নাই তো এটা স্যার। না, এটা ইকুইলিব্রিয়ামে আছে, কোশ্চেনেই বলা আছে তো, খেয়াল করো নাই মনে হয়। কোথায় দেখো, লাস্ট লাইনটা পড়ো, ফাইন্ড দ্য W1 and W2 ফর ইকুইলিব্রিয়াম। কি কারণে সেম হয় নাই একটু চিন্তা করে দেখো। পারবে না? এটা একটু চিন্তা কোশ্চেনটা কি করে ছিল দেখো। স্যার? না কোয়েশ্চনটা হচ্ছে, এখানে চিন্তা করলে, এখানে যদি চিন্তা করে, এখানে ভার্টিক্যাল ফোর্স কত কাজ করতেছে টোটাল? ইউডিএল তো 2 পুরোটা জুড়ে, হরাইজন্টাল ডিস্টেন্স বরাবর, কারণ এটা প্যারাবোলিক কর্ড ধরে করা হচ্ছে, তাহলে 2 ইন্টু 100 হওয়ার কথা। 2 ইন্টু 100 মানে কত? 200, ঠিক আছে, 2 ইন্টু 100 হওয়ার কথা এটা। তো তোমাদের মধ্যে একজনে বলতেছিল তাহলে এই লোডটাই তো ডিস্ট্রিবিউট হয়ে এখানে আর এখানে আসতেছে, তাহলে W1 এবং W2 এই যোগ করলে 200 এর সমান হওয়ার কথা, হচ্ছে না কেন? আমাদের এইটাও আসছে 500 কত, এটাও আসছে 500 কত, আদৌ কি সেম হওয়ার কথা কিনা তোমরা একটু চিন্তা করে দেখো আর কি। নাকি তোমাদের লজিকে কোনো জায়গায় ভুল হচ্ছে? স্যার এটা মনে হয় সেম লেভেলে না, এই জন্য স্যার হয়তো আমাদের পার্থক্যটা আসতেছে স্যার। স্যার না, এটা W1 W2 এগুলো আলাদা ওয়েট না স্যার? এগুলো আলাদা ওয়েট, মানে এখানে টেনশনের সমান, এদিকে যেটা টেনশন কাজ করবে এবং এদিকে যেটা টেনশন কাজ করবে। এই এফ বিটা হবে W2, এফ এটা হবে W1। তোমরা যদি সামেশন অফ এফ ওয়াই চিন্তা করো তাইলে বুঝতে পারবে আর কি, একটু চিন্তা করো। যেমন এখানে কাজ করতেছে 200 নিচের দিকে, আর এটাও W1 নিচের দিকে, এটাও W2 নিচের দিকে, তাহলে কি এই দুইটার যোগফল 200 হবে নাকি অন্য কোনো কিছু হবে? নাকি ভুল করতেছো তোমরা কনসেপ্টে, বলো দেখি। স্যার মাঝখানে যে স্যাক কর্ডটা আছে ওটার মধ্যে জাস্ট হচ্ছে 2 পাউন্ড পার ফিট, বাট পাশে যে হ্যাঁ, ওয়্যার গুলো আছে ওগুলা তো ক্যালকুলেট করি না আমি। এই পাশের গুলো, জি স্যার, পাশের গুলো তো আমরা ওই 2 পাউন্ড এটা পার তো ফিটে নাই। এটা তো ফ্লেক্সিবল কর্ড না, এটা স্ট্রেট লাইন দেখতেছো না, এগুলো তো ওয়েটলেস কেবল হিসেবে কনসিডার করা স্ট্রেট লাইনে থাকলে। তোমাকে তো এই মূল কার্ভ হচ্ছে এটা, এটার জন্য চিন্তা করবো তোমরা। স্যার আমি তিনটা, তোমাদের স্যার একটু তিনটা হিন্টস তো স্যার সেম ডিরেকশনে স্যার। সেম দিই, এটা নিচের দিকে হইলে এই দুইটা তো উপরে হওয়ার কথা, রিঅ্যাকশন জি যদি স্যার। হইতো। তাহলে এখানে কোন একটা জিনিস তোমরা মনে হয় মিস করতেছো, একটু চিন্তা করে দেখো, ধরতে পারার কথা। আমি অলরেডি একটু আইডিয়া হিন্টস দিলাম তোমাদের, তোমরা কোনো কিছু একটা মিস করতেছো। তাহলে এখানে রিঅ্যাকশনটা কোথেকে আসতেছে? এটাও নিচের দিকে, এটাও নিচের দিকে, এটাও নিচের দিকে, পুরোটা কেবল তো নিচে পড়ে যাওয়ার কথা।
করতেছে না কেন? স্যার এখানে কি স্যার পুলি থেকে রিঅ্যাকশন আসতেছে আমাদের? অবশ্যই পুলি থেকে রিয়েকশন আসতেছে। এই প্যাক দুইটা থেকে অবশ্যই রিয়েকশন যাচ্ছে, এগুলো তো ফিক্সড ভাবে আটকানো, এগুলো থেকে রিয়েকশন হয়। স্যার বাট আমাদের ওগুলো ফ্যাক্টস গুলো যে স্মুথ এটা বলে দেওয়া হয়েছে না? এটা ফ্রিকশন কাজ করবে না, ফ্রিকশন আর রিয়েকশন কিন্তু আলাদা জিনিস। এমন একটা অবজেক্ট এভাবে আছে, তুমি এভাবে ঠেলা দিচ্ছ, এইখানে যদি ফ্রিকশন থাকে ফ্রিকশন আর রিয়েকশন কাজ করবে এইটা, কিন্তু এই নরমাল রিয়েকশন তো থাকবে অলওয়েজ। এটা ফ্রিকশন থাকুক বা না থাকুক এটা তো অলওয়েজ থাকে, মানে এই ফ্রিকশনটা কাজ করবে না কিন্তু এই রিয়েকশন অলওয়েজ থাকবে, তাই না? আমাদের জি ফার্স্ট স্যার। চ্যাপ্টারেও কিন্তু এই রিয়েকশন ছিল, বুঝতে পারছি স্যার। ফ্রিকশন ছিল না। তাহলে এই দুইটা থেকে রিয়েকশন যেগুলো আসতেছে সেগুলো সহ এই রিয়েকশন দুইটা এত বেশি আসতেছে, যেমন ধরো এটা 500 কত, এটা 500 কত, ধরো 1000, এটা তো রিয়েকশন দিচ্ছে ধরো 600, এটাতে রিয়েকশন দিচ্ছে ধরো 700। তাহলে এই দুইটা যোগ করলে যেটা হবে এই তিনটা যোগফল সেম হবে। জি স্যার। এই এখানেই প্রবলেম হচ্ছিল, সে কারণেই বুঝতেছি না। এইভাবে করে বাকি অঙ্কগুলো করতে পারবো, আমি একবার দেখাই দিই, মানে কনসেপ্টটা কি, তোমাকে খালি সেগমেন্ট ওয়াইজ চিন্তা করতে হবে, এগুলো সবগুলো সেগমেন্ট ওয়াইজ চিন্তা করে করে করো। তোমরা একটু দেখো এগুলো, আর কোনো অঙ্কে যদি প্রবলেম হয় তাহলে আমাকে জানাইও আর কি ক্লাসে। বিশেষ করে 16 নাম্বারটা একটু দেখো, 16 নাম্বারটা মনে হয় একবার পরীক্ষায় দিয়েছিলাম। দেখো এখানে এলিভেশন ওয়ার্ডটা ইউজ করা হয়েছে 16 নাম্বারের ফিগার। এই টাওয়ার এবং এই টাওয়ারের হাইট সেম, টাওয়ার যেখানে বসানো হয়েছে সেটার এলিভেশন ডিফারেন্ট থাকার কারণে টাওয়ারের টপ পয়েন্টের এলিভেশন ডিফারেন্ট হয়ে গেছে, এটার এলিভেশন হচ্ছে 645, এটার এলিভেশন হচ্ছে 575। এটা ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইনের एग्जांपल দেয়া হয়েছে। একটা স্যার টাওয়ার এখানে তো থেকে আমাদের এল চাওয়া হয়েছে স্যার, লেন্থটা। হ্যাঁ লেন্থ তো চাওয়া হয়েছে, লেন্থের ফর্মুলাটা লাগবে, কিন্তু আমি তোমাদের বলছি যে লেন্থের ডিরাইভেশন বলো এগুলো তেমন পরীক্ষার জন্য নাও আসতে পারে আর কি, বাট মুখস্থ করা লাগবে লেন্থের ফর্মুলাগুলো। কই লেন্থ কই চাইছে এখানে? ম্যাক্সিমাল পারমিসিবল লেন্থ। পারমিসিবল স্পান চাইছে, স্পান মানে স্প্যান কোনটা? স্যার। স্পান মানে স্প্যান কোনটা? তো আমাদের এল স্যার। এলটা, তাহলে এখান থেকে ফার্স্টে এত দূর বের করব, এটা হবে এল এ বা এক্স এ, আর এটা হবে এক্স বি, এই দুটো যোগ করলে হবে টোটাল। বললাম তো কিছুক্ষণ আগে এভাবে সেগমেন্ট ওয়াইজ করতে হবে। তাহলে দেখি আমরা কিভাবে করছে, দেখো এই এক্স এ বের করছে, এক্স বি বের করছে, এল হবে দুটার যোগফল। ঠিক আছে, তোমরা জি দেখলে স্যার। বুঝবে এখানে খালি ফর্মুলা ইউজ করছে, এরপরে ক্যাটেনারিটা আছে, ক্যাটেনারিটা আমরা ক্লাসে দেখব না। ঠিক আছে, তাহলে এত দূর পর্যন্ত একটু সবার কাছে ডিস্ট্রিবিউট করে দিও, তোমাদের অনেক রাত হয়ে গেছে যদিও। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।